FM. অলরাইট, যেভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আজহার, কানাডার একটা ইউনিভার্সিটিতে আমি পড়ছি। আমি এর আগে একটি অডিও ক্লিপ পাঠিয়েছিলাম, সেটি প্লে করা হয়েছিল, সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আজকের এই স্টোরিটা আমি চাই আপনি আমার পক্ষ থেকে লিসেনারদের পড়ে শোনান। সেদিন আমি আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের একটা কাহিনী শেয়ার করেছিলাম, যিনি হচ্ছেন একজন সার্চ অ্যান্ড রেস্কিউ অফিসার। সে ভাইয়ের কাছ থেকে শোনা একটা ঘটনাই আজকে শেয়ার করব। তবে তার আগে বলে নিতে চাই, এই ঘটনাটা যেটা আমি এখন বলবো তার কিছু কিছু অংশ লিসেনারদের কাছে এক্সট্রিম মনে হতে পারে, আমি সেজন্য ক্ষমা প্রার্থী। ঘটনার সুবিধার জন্য সেই ভাইয়ের নাম আমি টম উল্লেখ করব, এবং যেহেতু এখনো তিনি স্কোয়াডে অ্যাক্টিভ, তাই তার ঘটনার কিছু জায়গা বিবরণ আমি উল্লেখ করব না বা উচ্চ রাখব। সময়টা ছিল 1990-এর দিকে। তিনি তখন ট্রেনিং এর জন্য একটা আমেরিকায় ছিলেন এবং তার পোস্টিং ছিল নিউ জার্সিতে। সেখানে তাদের কাছে খবর আসে একটি কাপলকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সে রাজ্যের একটি ঘন জঙ্গলে ট্রেকিং করতে গিয়েছিলেন। জায়গাটা কোথায় তা পুরোপুরি না বললেও এটুকু বলতে পারি, ধারণা করা হয় যে ইস্ট কোস্টের সবচেয়ে বড় রহস্য সেই জায়গায় লুকিয়ে আছে। আশা করি বুঝে নিতে পারবেন লিসনাররা। তো সেই দম্পতি ফিরে আসার সময় হওয়ার পরও যখন তাদের কোনো খবর পাওয়া যাচ্ছিল না, তখন সার্চ অ্যান্ড রেস্কিউ স্কোয়াডকে ডেকে পাঠানো হয় এবং খবর পাওয়ার সাথে সাথে ওই দিন দুপুর বেলা তাদের খোঁজ শুরু করে। নির্দিষ্ট ফরমেশনে তাদের খোঁজ শুরু করা হয়, দুটো দলে তাদের ভাগ করা হয়, তাদের উদ্ধার কাজ শুরু হয়ে যায়। এখানে বলে রাখা ভালো যে সেনাবাহিনী থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ট্র্যাকাররা সাধারণত হারিয়ে যাওয়া ব্যক্তিদের চিহ্ন খুঁজে বের করার দায়িত্বে থাকেন, এবং এই ধরনের ট্র্যাকার একজন করে দুটো দলই ছিল। খোঁজ শুরু হয় 2 ঘন্টার মধ্যেই তারা সেই দম্পতির পায়ের ছাপ খুঁজে পান। ট্র্যাকার এই জন্যই বিশেষভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। যাই হোক, পায়ের ছাপ খুঁজে পাওয়ার পর তৎপরতা আরো বেড়ে যায়। দ্রুত ছাপ অনুসরণ করে তারা একটি ক্রিকের ধারে চলে আসে। ক্রিক মানে ছোট খালের মতো, এবং ক্রিকের ধারে একটি বড় পাথরের ওপর তাদের শেষ ছাপ পাওয়া যায়, কিন্তু আশেপাশে কোথাও সে দম্পতির কোনো চিহ্ন ছিল না। তারা যেন স্রেফ হাওয়ায় মিলিয়ে গেল। এই ধরনের ঘটনা ঘটা খুবই অস্বাভাবিক, কারণ একজন মানুষ যত সাবধানেই পা ফেলুক না কেন, তারা ফেলে যাওয়া কিছু চিহ্ন দেখে যায়। হয়তো পা লেগে একটি নুড়ি পাথর আংশিক পিচ্ছিল হয়ে গেছে, অথবা গাছের একটা মোটা পাতা, ছোট পাতা মোড়ানো ইত্যাদি চিহ্ন থাকবেই। একজন ট্র্যাকার এইসব চিহ্নই দেখতে চান, কিন্তু সেখানে তেমন কিছু ছিল না। ট্র্যাকার দুজনই ভাষ্যমত তারা যেন গায়েব হয়ে গেছে। কি করবে বুঝতে না পেরে তারা বেসিক একটা প্যারামিটার ঠিক করে নেয় এবং আগের মতো 2 দলে ভাগ হয়ে খোঁজা শুরু করে। এদিকে রাতও ঘনিয়ে আসছিল, কিন্তু হারিয়ে যাওয়া দম্পতির কোনো সন্ধান নেই। ওই দিনের মতো খোঁজ বন্ধ করে একটা ক্যাম্প করা হয়, কিন্তু একটা দল তখনও খোঁজ চালিয়ে যেতে থাকে। সন্ধ্যার ঠিক আগে তারা গুহা মতো একটা জায়গায় একজন মেয়েকে খুঁজে পান। মেয়েটি হচ্ছে হারিয়ে যাওয়া একজন, তার নাম অ্যালেক্স, এটিও ছদ্মনাম। তাকে পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার বক্তব্য অনুযায়ী তিনি এক্সপোজারে ছিলেন, যার কারণে অনেক ফ্লুইড হারিয়েছেন এবং শারীরিকভাবে দুর্বল। তাছাড়া তিনি ট্রমাতে ভুগছেন। সেই কারণেই তাকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। রাত হয়ে যাওয়া এবং আবহাওয়া খারাপ থাকার কারণে অ্যালেক্সকে হসপিটালে পাঠানো ওই রাতে সম্ভব হয়নি। আর রাতের বেলা তার এই অবস্থা নিয়ে হেঁটে বের হওয়ারও সম্ভাবনা ছিল না। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বারবার জিজ্ঞেস করেও তার পার্টনারদের কোনো খবর, তারা কোনো উত্তর পাচ্ছিল না। মেয়েটি যেন বোবা হয়ে গেছে পুরো। যাই হোক, তাকে এরপর বিশ্রাম নিতে বলা হয়, কিন্তু রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ক্যাম্পের চারিদিক থেকে ক্রমাগত শুকনো কাশির শব্দ আসতে থাকে। টম বলেন, গলা শুনে আমরা বুঝতে পারছিলাম একজন মানুষই এই আওয়াজ করছে, কিন্তু আওয়াজটা আসছিল চারিদিক থেকে এবং প্রায় একই সময়ে, যা কোনো মানুষের পক্ষে করা অসম্ভব। শব্দটার উৎস বের করার জন্য অনেক চেষ্টা করা হয়, কিন্তু চারিপাশে নিকষ কালো আধার ছাড়া আর কিছুই দেখা গেল না। রাত যত বাড়তে লাগলো, শব্দের পরিমাণও বাড়তে লাগলো, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি। হঠাৎ করে কাশির আওয়াজ পাওয়া যেত, অনেকক্ষণ চুপ। এইভাবে ওই বিভীষিকাময় রাতের শেষ হয়।
সকালে উঠে কৌতূহল বশত সবাই ক্যাম্পের চারিদিকে চেক করে কিছু চিহ্নের জন্য, যার দ্বারা কাল রাতের ঘটনা কিছুটা ব্যাখ্যা পাওয়া যাবে, কিন্তু না, সেখানে তেমন উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। এরপর একটা খোলা মাঠে সবাই অ্যালেক্সের জন্য ডেকে পাঠানো হেলিকপ্টারের জন্য অপেক্ষা করছিল। এমন সময় হঠাৎ অ্যালেক্সা টমের একজন কলিগ, তার নাম ছিল ডেরিক, তার কাছে যায়। ঠিক ওই সময় উদ্ধার পাওয়া প্রথমবারের জন্য অ্যালেক্সা কথা বলে। তখন তার হেলিকপ্টারও চলে এসেছে। অ্যালেক্সা বলে, তোমার ঘাড়ের কাছের ট্যাটুটা অনেক বিশ্রী। ও আমাকে বলেছে তোমাকে যেন এটা বলি, আর এটাও বলেছে যেন তুমি ট্যাটু আড়াল করে রাখো। তার ট্যাটু পছন্দ না। এটা শুনে ডেরিক চমকে ওঠেন, কারণ তিনি ট্যাটু সবসময় কভার করে রাখেন স্কার্ফ দিয়ে, আর ট্যাটু ঘাড়ে অনেক নিচে করা হয়েছে। এমনিতে দেখা গেলেও টি শার্ট অনেক নিচে নামিয়ে দেখতে হয়। সেই জায়গায় এই মেয়ে কিভাবে দেখল তা ঠিক তিনি ভেবে পাচ্ছিলেন না। কিন্তু তার আরো ভয়ঙ্কর কিছু শোনা তখনও বাকি ছিল। এরপরই অ্যালেক্সা আবারও বলে ওঠেন, ডেরিক, তুমি তো কাজের কারণে বাইরে থাকলেই সকালে বাড়িতে ফোন করো, তাই না? আজ করনি কেন? তোমার মেয়ে কেইট আর তার স্ত্রী, তোমার স্ত্রী, খোঁজ নাও তাদের, তারা ঠিক আছে তো? ভয়ানক রেগে যান ডেরিক এই কথা শুনে। অ্যালেক্সার কথার পরোয়া না করে উল্টো তিনি তাকে প্রশ্ন করেন, জেরিমি কোথায় অ্যালেক্সা? কি হয়েছিল তোমাদের? শেষবার কোথায় দেখা হয় ওর সাথে? একটা না অনেকগুলো প্রশ্ন করেন তিনি, কিন্তু অ্যালেক্সা তার প্রশ্নগুলো সম্পূর্ণ অগ্রাহ্য করে হাতড়ে হেলিকপ্টারে উঠে যায়। উল্লেখ্য, তাদের এই কথোপকথন কেউ দেখেনি, আর অ্যালেক্সাও এমন ভাবে নিজেকে আড়াল করে রেখেছিল সবার থেকে, যেন সবাই দেখে ভাবে ডেরিক বুঝি তাকে সাহায্য করছে আর সান্ত্বনা দিচ্ছে। আর প্রশ্নগুলো এতটাই অপ্রত্যাশিত ছিল যে ডেরিকও তখন কিছু বুঝে উঠতে পারেননি। সাধারণত কেউ হলে হয়তো বোবার মতো তার মুখের দিকে চেয়ে থাকতো। ডেরিকের ট্রেনিং হয়তো তাকে খুব শীঘ্রই রিয়্যাক্ট করতে সাহায্য করেছে। যাই হোক, তিনি তবুও অ্যালেক্সার আবার কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য সময় চান, কিন্তু তা নাকচ করে দেয়া হয় অ্যালেক্সের শারীরিক অসুস্থতার জন্য। তাকে যত দ্রুত পারা যায় হাসপাতালে অ্যাডমিট করতে বলা হয়। তাই কিছুতেই কিছু না পেরে তিনি অ্যালেক্সার সাথে অফিসার যাচ্ছিলেন, তাকে সংক্ষেপে সবকিছু খুলে বলেন। তিনি ডেরিককে আশ্বাস দেন যে অ্যালেক্সাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হেলিকপ্টার নিয়ে চলে যাওয়ার পর তার বলে যাওয়া এই কথাটা তার মাথায় ঘুরছিল, তোমার মেয়ে আর স্ত্রীর খোঁজ নাও। তিনি সাথে সাথে বাসায় ফোন দেন। প্রথমবার কলটি রিসিভ না করা হলেও দ্বিতীয়বার কলটি তার স্ত্রী রিসিভ করেন। সংক্ষেপে তিনি ডেরিককে জানান 10-15 মিনিট আগে তার ড্রাইভ ওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়। যখন তারা, অর্থাৎ ডেরিকের স্ত্রী আর তার মেয়ে গাড়ি নিয়ে বের হবার ঠিক তখন একটা এসইউভি এসে তাদের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। হালকা চোট পেলেও তারা সুস্থ আছেন। ডেরিক মাথায় তখন কিছুই কাজ করছিল না, তিনি কিছু না বলেই ফোনটি রেখে দেন। আর এই অ্যাক্সিডেন্টের সাথে অ্যালেক্সার বলে যাওয়া কথার সূত্র মেলাতে চেষ্টা করেন। স্রেফ নিজেকে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ডেরিক তার এক বন্ধুকে সব খুলে বলেন। তিনি ডেরিককে যত সম্ভব সাহস দেওয়ার চেষ্টা করেন আর বলেন যে একটা কাকতালীয় ব্যাপার। যদিও টম তখন রুকি ছিলেন, কিন্তু ঘটনাবশত তিনি ডেরিকের কাহিনী শুনে ফেলেন, তাই তারও কৌতূহল সৃষ্টি হয়। তারপর অ্যালেক্সার বয়ফ্রেন্ড জেরেমিকে খোঁজা আবারও শুরু হয়। ওই দিন পুরোটা ব্যয় করা হয় তাদের জন্য। একসময় সন্ধ্যা ঘনিয়ে আসে। অনেকেই যারা নতুন স্কোয়াডে আছেন তারা গত রাতের কথা চিন্তা করে খানিকটা উদ্বিগ্ন হয়ে পড়েন। যখন খোঁজা ওই দিনের জন্য বন্ধ হবে, ঠিক তখন তারা একটা কান্নার আওয়াজ শুনতে পান। ভারী গলায় কেউ কান্না করছে, ঠিক যেন কান্না না, কেউ হয়তো যেন অসহ্য যন্ত্রণায় কাতর হলে যেমন শব্দ করে ঠিক তেমন। উৎস খুঁজতে সবাই মরিয়া হয়ে পড়েন। অবশেষে যেখান থেকে কান্নার শব্দ আসছিল তা খুঁজে পাওয়া যায় এবং সেখানে পাওয়া যায় জেরিমিকে। সে ঠিক ওই জায়গায় ছিল যেখানে অ্যালেক্সার পাওয়া গিয়েছিল, কিন্তু অবাক করা বিষয় ওই স্থান অনেকবার ক্রস চেক করা হয়েছে, কিন্তু জেরেমিকে তখন পাওয়া গিয়েছিল না। কিন্তু এখন সে হঠাৎ কোথা থেকে উদয় হলো তা অনেকেরই মনে প্রশ্নের সৃষ্টি করে। চেক করে দেখা যায় তারও ঠিক একই অবস্থা ছিল অ্যালেক্সার মতো, কিন্তু জেরেমি যন্ত্রণায় কাতরাচ্ছিল, কারণ তার পা ভেঙে গিয়েছিল। তাকে তখনই বাম পা ভেঙে গিয়েছিল এবং তাকে তখন স্ট্রেচারে করে সেই খোলা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং অনেক রিস্কের মধ্য দিয়ে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। এইভাবে তাদের উদ্ধার কাজ শেষ হয়, কিন্তু পুরোটা তখনও শেষ হয়নি।
যেহেতু নিখোঁজ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাই তাদের ব্যাপারে কোনো ইনফরমেশন জানা স্কোয়াডের কারো পক্ষে সম্ভব ছিল না। কিন্তু ডেরিকের একজন বন্ধু ছিলেন, যিনি একজন নার্স, আর তিনি এই দম্পতির দেখাশোনার দায়িত্বেই ছিলেন। তিনি ডেরিককে জানান অ্যালেক্সা আর তার জেরেমি তারা কেউই কথা বলেননি প্রায় টানা 10 দিন। একজন আরেকজনকে দেখেও তাদের কোনো অভিব্যক্তি ছিল না। যখন তারা কথা বলেন তখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, তারা বলে কেউ কাউকে তারা চেনে না। এমনকি তাদের দুজনের একসাথে ছবি দেখানো হলেও তারা একে অন্যের কি হন তা বলতে পারেনি। ঘটনা নিয়েও প্রশ্ন করা হলে তারা কিছু বলতে ব্যর্থ হন। এর প্রায় 20 দিন পর তাদের দুজনের স্মৃতিশক্তি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে, অনেক একে অন্যকে চিনতেও পারেন। তখন তারা দুজনেই বলেন যেদিন তাদের ট্র্যাক করে বাইরে বেরিয়ে আসার কথা, ওই দিন রাতের তারা হালকা কাশির শব্দ শুনতে পান তাঁবুর চারিদিকে, ঠিক স্কোয়াডের সাথে যেমন হয়েছিল ওই রকম। তারা তাঁবু থেকে বের হননি, একসময় শব্দ আসা বন্ধ হয়ে যায় এবং তারা ঘুমিয়ে পড়েন। তারপরেই তারা নিজেদের হাসপাতালে আবিষ্কার করেন। অর্থাৎ এর মধ্যে তাদের সাথে কি হয়েছিল, কোথায় ছিল, কি অবস্থা, কিচ্ছু তাদের মনে নেই। জেরেমি কিভাবে পায়ে ব্যথা পান, অ্যালেক্সা ডেরিককে কিছু প্রশ্ন তাদের মনে নেই এগুলো। এবং অন্যদিকে ডেরিকের স্ত্রী যে একসাথে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়ির মালিককে প্রশ্ন করা হয় তিনি কিভাবে গাড়ির নিয়ন্ত্রণ হারান। তিনি জানান যখন গাড়ি চালাচ্ছিলেন তখন হঠাৎ করে স্টিয়ারিং এর হুইল আটকে যায় আর তিনি গাড়ির ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেন। মজার বিষয় হলো গাড়িটি একদম ঝকঝকে নতুন ছিল, মাত্র কয়েকশো মাইল চালানো হয়েছে তিনি এটা কেনার আগে। আর স্টিয়ারিং হুইল আটকে যায় ডেরিকের বাড়ির প্রায় 50 গজ আগেই। তার মানে দুর্ঘটনা যে এখানেই ঘটবে একটা ধার্য অথবা নির্ধারিত ছিল। এই ঘটনার পুরো বর্ণনা, ঘটনার কিছু কিছু অংশ ডেরিক নিজে বের করেছেন এবং পরবর্তীতে টমকে শেয়ার করেছেন। দুটি জিনিস পয়েন্ট আউট করতে হয় যা খুবই অস্বাভাবিক। এক, তাদের দুজনের অর্থাৎ অ্যালেক্সা আর জেরেমি সাময়িক স্মৃতি বিভ্রাট, যা অনেকে অসম্ভব ট্রমার কারণে হতে পারে, কিন্তু এতটা লম্বা সময় কখনোই তা হয় না। আর যা হচ্ছিল দুজনের একসাথে হচ্ছিল তা আবারও অবাক করা বিষয়। দুই, একদম নতুন গাড়ির এইভাবে স্টিয়ারিং হুইল আটকে যেতেই পারে, কিন্তু গাড়ির পক্ষে এরকম হওয়াটা একটু বেশি কাকতালীয়। এবং এতগুলো কাকতালীয় ঘটনা যখন একসাথে একই রূপে সুচারুভাবে ঘটে, তখন এটাকে কাকতালীয় ব্যাপার কি বলা যায় নাকি প্যারানর্মাল? উত্তরটা আপনারাই লিসেনাররা দিন। এটা বলে তিনি শেষ করেছেন এবং এইখানেই আমি শেষ করতে চাই এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটা ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে, তার ঘটনা শুনবো। আপনারা জানি যে সবাই অধিক আগ্রহী আছেন। আমি চলে যাচ্ছি ডক্টর আলিফের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম ভাই, লাস্ট উইকে এসেও আসতে পারিনি। সরি, আমার একটু ঠান্ডা লাগার কারণে একটু অবস্থা খারাপ, এই জন্য হয়তো একটু কাশি দিতে পারি ঘটনা বলতে। যে আজকে প্রথম যে ঘটনা বলবো এরকম আর কি, যে আমি যখন ঘটনা শুনি তখন যার কাছ থেকে শুনি তিনি আমাকে দিয়েছেন, আমার ওয়ান অফ দ্য ফ্যান, প্লাস আমি তার সাথে দেখাও করি, সামনাসামনি কথাও হয়। এক পর্যায়ে জানতে পারি ঘটনাটা এবং তখন খারাপই লাগে ঘটনাটা শোনার পর, যে না এটা ভূতে ভেবে শেয়ার করি, কিভাবে এটা শেয়ার করতে তো কষ্ট লাগার কথা। হ্যাঁ, সেটাই। পরে উনি বলেন না আপনি করেন অনেকটা, আমি ঘটনাটা নিয়ে আসছি, অনেক যেহেতু নিয়ে আসছি কষ্ট করে, আপনি শেয়ার করেন। তো ঘটনা 1971 সালের পরের ঘটনা আর কি, যুদ্ধের পরে। যার ঘটনা বলবো তার নাম আবুল ফজল, ডিরেক্ট নাম, এটা কোনো ছদ্মনাম না, এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। 1968 সালে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করে এবং এরপরে তিনি চলে যান যুদ্ধ থেকে এসে উনি ওনার বিক্রমপুর ওনার গ্রামের বাড়ি ছিল, ওদের মাইগ্রেট করে ঢাকায়, পুরান ঢাকায়। এবং আমি বলবো না কোন জায়গায় তিনি বাড়িটা নেন, ভাড়া নেন আর কি। ভাড়া নেওয়ার মানে কি, শুরুতে একটা জায়গায় থাকতে আসেন, আর যেই জায়গায় থাকতে আসেন সেটা একটা আপনি পাকিস্তানি বিহারি বাড়ি ছিল আর কি। তো সেখানে শুধু তারা একটা জায়গায় একটা মানুষকে ধরে থাকে, পরে অল্প দামে বাড়িটা কিনে নেন। তো ঘটনা শুরু করব কিভাবে সেটাই চিন্তা করছি। ওনার বাসাটা ছিল রেক্ট্যাঙ্গুলার, মানে চারকোনা টাইপের বাসা, মাঝখান দিয়ে খালি। তো ওদের ছাদে যাওয়ার জন্য কোনো ধরনের সিঁড়ি বা কিছু ছিল না। ওই বাড়ির ওই যে জায়গাটা উঠোন মাঝ বরাবর, সেইখান দিয়ে একটা মইয়ের মতো ছিল, যারা ছাদে উঠে যেতে চাইতো আর কি, ওই মই বেয়ে যেত, লোহার একটা মই ছিল আর কি, এটা আমার দেয়ালের সাথে অ্যাটাচ করা। ওনার ছেলের সম্বন্ধে একটু বলি। ওনার বড় যে ছেলে, ওনার 3 ছেলে ছিল। বড় ছেলেটা ছিল হচ্ছে শারীরিক প্রতিবন্ধী বলতে আর কি, ওনার মুভমেন্ট ছিল না বললেই চলে, হাত পা কোনোভাবে নাড়াতে পারতো, আচ্ছা, কিন্তু হাঁটতে পারতো না, নিজে খেতে পারতো না, তাকে খাইয়ে দিতে হতো। কথা বলতে গেলেও জড়তা ছিল এবং সম্পূর্ণ কথা বলতে পারতো না। তারপরও তার প্রচেষ্টায় এই ছেলেকে তিনি অনেক আরবি শিক্ষা দিয়েছেন এবং
যেহেতু কিছু করবে না, বাসায় থাকবে, তো অ্যাটলিস্ট নামাজটা যেন পড়ে, সেটাই কাজ। এবং এই ছেলেটা কোনোদিন কোনো ওয়াক্তে নামাজ মিস দিত না, সবসময় নামাজ পড়তো, খুব নামাজি একটা ছেলে ছিল। কিন্তু কিছু সময় মাঝে মধ্যে প্রবলেম হতো, যেমন উনি মাঝে মধ্যেই চিৎকার দিয়ে উঠতো, মাঝে মধ্যেই ওনার আবদার খুব বেড়ে যেত। ওনার মানে একটা লাঠি ছিল খাটের সাথে, কোনো কিছু চাইলেই কাউকে ডাকতে গেলে লাঠিতে জোরে জোরে খাটের মধ্যে শব্দ করতো। এটা এক ধরনের বিরক্তি প্রকাশ করে ফ্যামিলির লোকজন, তারপরও সবাই সহ্য করে অনেকদিন ছিল। 1983 সালের ঘটনা। ওনার বয়স যখন 15 বছর, তখন সেদিন আমি যে আবুল ফজল সাহেবের ঘটনা বলছি, উনি ছিলেন একজন ব্যবসায়ী এবং ওনার ব্যবসাটা ছিল হচ্ছে পুরান ঢাকা কেন্দ্রিক। উনি মশলার ব্যবসা করতেন। তো রেগুলারলি সকালবেলা যাইতেন, বিকালে আসতেন আর কি, সন্ধ্যার দিকে বাসায় থাকার চেষ্টা করতেন। তো সেদিন সন্ধ্যা মাগরিবের আজানের পরে নামাজ পড়ে তিনি ওই যে জায়গাটা বললাম যে ওপেন স্পেস আছে, সেখানে উনি চেয়ারে বসে চা খাচ্ছিল আর কি। চা খাওয়ার সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি তো তখন খুব আহামরি ছিল না অবস্থা, রাত যেত আসতো। আর 75 সালের দিকে ঘটনা আর কি, 85 সালের দিকে ঘটনা। তার গ্রাম থেকে কিছু মানে ফিনান্সিয়াল প্রবলেমের কিছু আত্মীয় স্বজন, তাদের বাসার পিছনে একটা ঘর ছিল, ওই জায়গায় থাকার জন্য তিনি পারমিশন দিয়েছিলেন আর কি। তো চা খেতে খেতে হঠাৎ করে তার ছাদের উপরে চোখ পড়ে এমন ভাবে যে দুইজন লোক ছাদের উপর থেকে যদি উকি মারে যেভাবে তাকায়, ঠিক একইভাবে তার দিকে তাকিয়ে আছে। মানে ওনার কথা হচ্ছে যে ওনাকে টপকে ছাদে যেতে হবে। ছাদে যাওয়ার জন্য ওই পাশ থেকে কোনো বাড়ি নাই, দেয়াল আছে, ওনার 12 ফিট দেয়াল আছে। ওই দেয়াল টপকে হয়তো ছাদে উঠতে হবে, কিন্তু ওই পেছনে যেহেতু আরেকটা ঘর আছে, ওখানে লোকজন দেখে ফেলতো যদি কেউ উঠতো। তো এই দুজন লোককে নিয়ে দৌড়ে ছাদে যায়। ছাদে যে দেখে, টর্চ মেরে দেখে যে ছাদে কেউ নাই, এবং ছাদের কর্নারে একটা ছেলে, মানে ওই যে মৃগী রোগ হলে যেরকম করতে থাকে এপিলেপটিক পেশেন্টরা, ওরকম দাপড়াচ্ছে। দৌড়ে ছাদের কোনায় যায়, যে দেখে যে তার বড় ছেলে ওই জায়গায় দাপড়াচ্ছে, এবং বড় ছেলেকে তার সামনে দিয়ে নেওয়াটা খুব মুখের বিষয় না, একদমই। হ্যাঁ, তাকে কোলে করে। ওই সময় তার বড় ছেলের বয়স হচ্ছে 15 বছর। বাসার নিচে নামে, কি ব্যাপার, ও উপরে উঠলো কিভাবে? তার মানে ও আমার অ্যাবসেন্স আগেই উঠেছিল, আমি ছিলাম না, আমি এখন গিয়ে পেলাম, কাহিনী কি? তো ওনার মেজো ছেলেটা থাকতো সবসময় ওর বড় ছেলের সাথে। দাদাকে তো আমার দাদা তোমার পাশেই ছিল, কিন্তু আমি তো একটু আগে পর্যন্ত দাদাকে দেখছি, ওখানে গেল কিভাবে? তো ওনার মাথার মধ্যে এক ধরনের কোয়েশ্চেন জেগে উঠে যে আসলে তাহলে ঘটনাটা কি। এরপর থেকে, এই ঘটনার পর থেকে 2 মাস বিচ্ছিন্ন কিছু ঘটনা করতে থাকে তার সাথে। প্রথমত তিনি তার বাসার বাইরে দিয়ে কিছু লোকের আনাগোনা দেখা শুরু করে, এবং লাস্ট 8-10 বছর যখন এখানে থাকতো, লোকজন, আশেপাশের লোকজন পরিচিত, তো এরকম কাউকে খুঁজে পায় নাই যে তার বাসার পাশে এসে দাঁড়ায় থাকবে দিন রাত। তো আসলে রাত সন্ধ্যার পর থেকেই তাদেরকে দেখা যেত। শুরুতে গেটের বাইরে দেখা যেত, রাত্রে 2টার দিকেও যদি বাথরুমে যাওয়ার মানে বাথরুমের জন্য উঠতো, তো দেখা যায় বাইরে ওই 2জন লোক গেটের পাশ দিয়ে দাঁড়ায় আছে। তো প্রথমে গেটের বাইরে ছিল, পরবর্তী সময় আস্তে আস্তে বাড়ির প্রেমিসেসের মতো দেখা যেত। তো এরকম হুজুর বা আলেম ব্যক্তিদেরকে পাওয়া তখন দুরূহ ছিল, কোথায় পাওয়া যায়, কোথায় যাবে। তো উনি তেমন খোঁজাখুঁজিও করেন নাই, কারণ নিজের ব্যবসা নিয়ে প্রচন্ড বিজি থাকতেন। হঠাৎ করে একদিন তিনি দেখলেন যে বাথরুমের জন্য উঠেছেন রাত্রেবেলা, তার সেফটি ট্যাঙ্কের পাশে ওই 2জন লোক দাঁড়িয়ে আছে, আবার কখনো ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে। সেদিন অক্টোবর, শীত ঘনায় আসছে, তো রাতের বেলা ঘন ঘন প্রস্তাবের জন্য বেগ ওঠে আর কি, এরকম যে রাত্রেবেলা ওঠার জন্য সেই বাথরুমে যাবে, এমন সময় দেখে যে তার যেতে পথে তার ছেলের রুমটা বড়, একটা বড় ছেলের সাথে তার ছোট ছেলে ঘুমাতো। তো বড় ছেলে রুমের পাশ দিয়ে যাওয়ার পথে দেখে যে 2টা লোক আর ওই গেটের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে 2টা লোক গেটের পাশে দাঁড়ালো, এটা কোনো মানে নাই। দৌড়ে কাছে যায়, কে রে এখানে, জিজ্ঞেস করতে চেয়ে দেখে যে তার ওই দরজার নিচ থেকে রক্ত গড়িয়ে আসছে। খুব ভয় পেয়ে যায়, কোনো সমস্যা হলো কিনা, কোনো বিপদ ঘটলো কিনা। দরজা খুলে দেখে তার বড় ছেলে ঘুমাচ্ছে, কোনো কিছুই নাই, কোনো ঝামেলা নাই। পরবর্তী দিন ঘুম ভাঙে, তার ঘুমটা ভাঙে এরকম পচা দুর্গন্ধ বাড়ির পেছন থেকে আসছে। রাসেল ভাই, আমি আপনাকে এটা বলিনি, আমি যখন শুনছিলাম তখন আপনি বলছিলেন যে কিছু ঘটনা বলবো পরে। জি। তো হঠাৎ করে গন্ধ আসছে চারিপাশে, বাড়ির চারিপাশে সেফটি ট্যাঙ্ক, ওয়াশরুম। ওয়াশরুমটা ছিল হচ্ছে বাড়ি থেকে একটু ডিটাচড, একটু পাশে আর কি, ভেতরের দিকে ছিল না। তো এই বাড়িতে 7টা রুম, বেডরুম, কিন্তু ওনারা থাকতো মাত্র 2-3টা রুমে, বাকি রুমগুলো খালিই থাকতো। এবং হঠাৎ করে পুরো বাসাতে গন্ধ ছড়িয়ে গেছে ভোরবেলা থেকে। ছাদের উপরে উঠলো, বাড়ির কোনায় কোনায় চেক করে দেখলো, দক্ষিণ দিকের যে ড্রেনটা আছে, সেই ড্রেনের মধ্যে হঠাৎ করে চোখ পড়লো, দেখা গেল এখানে পচা একটা বাচ্চার লাশ পড়ে আছে। আহারে! এই বাচ্চাটা হয় কেউ রেখে গেছে, হয় কেউ নিয়ে আসছে, কোন একটা ইনসিডেন্ট তো ঘটেছেই। পরবর্তী সময়ে আশেপাশের লোকজনকে ডাক দিয়ে দেখে যে মরা বাচ্চা পড়ে আছে। উনি কি করলো, ওই বাচ্চাটা সবার তত্ত্বাবধানে পরবর্তী সময়ে দাফনের ব্যবস্থা করে দিল।
কিন্তু ঘটনা তো এই জায়গায়, মানে আপনি লাশ দেখতেছেন, ওনার মনের অবস্থাও তো চিন্তা করেন যে বাসার মধ্যে সারাক্ষণ এদিক সেদিক করে লোক দেখে, বাইরের মানুষ দেখে, এবং একই লোক বারবার বাড়ির বাইরে বাড়ির ভেতরে, এরকম করতে করতে প্রায় 2টা বছর পার হয়ে যায়। এবং এইটার ব্যাপারে সবার সাথে অভ্যস্ত, এবং যেসব হুজুরের কাছে লাস্ট পর্যন্ত গিয়েছিল সেসব হুজুররা বলেছে যে না, কোনো সমস্যা নাই, বাড়ি একদম নর্মাল, আপনি এটা করেন ওটা করেন, হোয়াট এভার, যেটাই দিয়েছে, কিন্তু তার কোনো ধরনের সুফল পায়নি, তিনি তাই দেখে গেছেন। তো একটা পর্যায়ে উনি ব্রিজটার উপর থেকে মন হারিয়ে ওই দিন বাসায় ফিরছিলেন। তো ব্যবসা শেষ করে বাসায় ফিরছিলেন, সন্ধ্যার পরে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর দেখলেন যে বাড়ি ভর্তি মানুষ এবং উঠোনে লাশের খাটিয়া। উনি মনে করছিলেন ওনার ওয়াইফের তো মাঝে মাঝে শরীর খারাপ থাকে, ওয়াইফের কোনো দুর্ঘটনা ঘটলো কিনা। যে দেখে বাড়ির সবাই কান্না করছে, কিন্তু পড়ে আছে লাশটা তার বড় ছেলের। পরবর্তী সময় হুজুর ডাকা হয়, হুজুরকে দিয়ে গোসল করানো হয়। গোসল করানোর পর যখন দাফনের জন্য নিয়ে যাবে লাশের খাটিয়া মসজিদ থেকে জানাজার পরে, যে হুজুরটা ছিল সেই হুজুর বলছিল যে আমি যখন গোসল করাই তখন সারা শরীরে ছোপ ছোপ মারের দাগ ছিল, মনে হচ্ছিল কেউ ওকে মানে আপনার ঘুষি দিয়েছে সারা শরীর জুড়ে, ছোপ ছোপ ব্রুইজের দাগ আর কি, অনেক বড় বড় চাকা চাকা, সব চাকা চাকা জিনিসপত্র। তো যাই হোক, দাফন টাফন শেষ করে ঠিক পরের দিন এবার অ্যাটাকটা হয় তার ওয়াইফের সাথে। তার ওয়াইফ সবার মাঝখানে কথা বলছিল, সন্ধ্যার পরে হঠাৎ করে চিৎকার করে উঠে বলে যে আমার শরীরে, সারা শরীরে পোকা উঠছে, মানুষ মরে গেলে পচে গেলে যে পোকা ওঠে শরীরে সেই পোকা, যে আমার শরীর প্রচন্ড ব্যথা করছে, আমাকে খেয়ে ফেলছে পোকাগুলো, আমাকে বাঁচাও। তো আশেপাশের লোকজন দেখছে কই কোনো পোকা তো নাই। হঠাৎ করে রান্নাঘরটা দৌড়ে আসে, দেখো আমার পেটের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসছে সবার সামনে। সবার সামনে। কিন্তু সবাই বলছে তোমার কোনো সমস্যা হয়েছে, তুমি এরকম কেন করতেছো? সবাই তো হাতটা বেরিয়েছে, এটা তো সবাই দেখতে পাচ্ছে না। এবং সবার প্রশ্ন হচ্ছে যেহেতু মরা বাড়ি, তুমি কোনো কিছু করো না। আর উনি ওই দিন রান্নাঘরে গিয়েছিলেন আর কি কিছু একটা কাজে বা চাটা বানানোর জন্য, থার্ড ডেতে। আচ্ছা, পরবর্তী সময় তাকে আর কিচেনে যাওয়া মানা করে দেয় এবং বলে যে তুমি রেস্টে যাও। সবাই মনে করে যে ছেলে হারানোর যে মানে কষ্ট, সে নিতে পারছে না অথবা কিছু সহ্য করতে পারছে না। জি। 15 দিন পর হঠাৎ করে তার মানে সবার মাঝখান থেকে, শুধু এখানে ওই আত্মীয় স্বজন যে কয়দিন ছিল ওই 2 দিনই 3 দিনই দেখেছে। পরবর্তী সময় 2জন আত্মীয় তাদের বাড়িতে ছিল, তাদের সাথে কথা বলা অবস্থায় বলে যে আমার পেট খুব খারাপ লাগছে, আমি শুয়ে পড়বো। যখন ঘুমাতে যায়, এবং ওই দিন তার হাজবেন্ড আসতে দেরি করে, তো তার ছোট যে ছেলেটা তার সাথে ঘুমায়, তার হাজবেন্ড তার সাথে ছোট ছেলেটা মাঝখানে ঘুমাতো। তো ছোট ছেলেকে নিয়ে শুতে যায়, হঠাৎ করে চিৎকার। ওই সময় তার হাজবেন্ডও বাসায় ঢুকে গেছে, চিৎকার দিয়ে বলে উঠে যে তার পেটের মধ্যে কে জানে দাঁড়িয়েছিল, তার নখ দিয়ে আঁচড় মেরে পেটটা চিরে ফেলে এবং ভেতর থেকে সব জিনিস বের করে দিচ্ছে, এবং সে ব্যথায় মরে যাচ্ছে। আচ্ছা, তো হাজবেন্ড বলে যে তোমার আসলে তো হয়তো হতে পারে তোমার পেটে কোনো সমস্যা, যেটার কারণে তুমি কিছু দেখতে পাচ্ছ বা কিছু দেখছো, তোমাকে আমি একটা ভালো ডাক্তার দেখাবো, দেরি মানে কিন্তু চিন্তা করো না। এটা ঠিক সেদিনের ঘটনা। রাতের বেলা তিনি উঠেন ওয়াশরুমে যাওয়ার জন্য। ওয়াশরুম থেকে ফেরত আসার সময় তাদের ওয়াশরুমে যাওয়ার পর একটা সেপটিক ট্যাঙ্ক পড়ে। সেপটিক ট্যাঙ্কটা উঁচু, পাকা উঁচু। তিনি দেখে মানে ওই মহিলা, ঘটনা এরকম হয়, উনি বলেন যে সেপটিক ট্যাঙ্কটা ক্রস করার সময় একটা মানুষ তার সামনে দাঁড়িয়েছিল এবং তার বুকে সজোরে লাথি মারে এবং সেপটিক ট্যাঙ্কটা পিছন হয়ে সেপটিক ট্যাঙ্কের উপরে পড়ে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে তার 5টা ভার্টিব্রাল কলাম থেকে 5টা হাড় সরে গেছে। আচ্ছা, এরপর থেকে তিনি আর দাঁড়াতে পারলেন না, এবং যে চিকিৎসার খরচটা দিয়েছিল সেটা তার পক্ষে জোগাড় করা সম্ভব ছিল না। তার মানে তিনি বাসায় পড়ে থাকতে হবে তাকে। রেগুলার বাসায় পড়ে থাকবার কারণে এক প্রকার অধ্যবসায় চলে আসে, তার কাছে লোকজন আসতে চায় না, আসে না। কতবার আসা যায় তার কাছে। তিনিও ঠিক একইভাবে তার বড় ছেলে যেভাবে খাটের মধ্যে বাড়ি দিয়ে মানুষজন ডাকতেন, তিনিও এক পর্যায়ে এরকম পর্যায়ে চলে গেছেন। এবং তিনি রেগুলারলি একটা জিনিস স্বপ্ন থেকে দেখতেন বা সামনাসামনি দেখতেন, এটা তিনি ক্লিয়ার করে বলেন নাই। উনি প্রায় সময় আশেপাশে চারিপাশে সাদা কাপড় দেখতেন অলওয়েজ। আচ্ছা, কিছু সময় দেখতে হচ্ছে তার পাশে কোনো একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখতেন তার ফ্লোরে একটা লাশ শুয়ে আছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে লাশের গন্ধ আসছে, কিছু সময় দেখা যেত পাশের ঘর থেকে আতরের গন্ধ আসছে। একটা পর্যায়ে ফ্রাস্ট্রেশন হয়ে তিনি তার পরিবারের সবাইকে ডাকেন। ডাকাডাকির এক পর্যায়ে তাদের আত্মীয় স্বজন, ফুপা ফুপি, দাদা দাদি গ্রামের বাড়িতে ছিল, তারাও আসেন। আসার পরে তিনি সবাইকে খুলে বলেন যে ঘটনাটা কি। আসলে ঘটনাটা তার ওই দিন থেকেই ঘটা শুরু হয় যেদিন থেকে তার বড় ছেলে মারা যায়। তিনি সবাইকে বলেন যে তার বড় ছেলেকে আর কেউ মারেনি, তিনি নিজে মেরেছিলেন এবং বালিশ চাপা দিয়ে মেরেছিলেন। এর আগে অনেকবার তিনি বড় ছেলেকে মারার চেষ্টা করেন, শরবতের মধ্যে বিষ ঢুকিয়ে অথবা খাওয়ার সাথে বিষ মিশিয়ে, মিষ্টি আলুর সাথে বিষ মিশিয়ে বহুবার চেষ্টা করেন তিনি,
ইঁদুর মারার বিষ দিয়ে চেষ্টা করেন যে তিনি তার ছেলেকে মেরে ফেলবেন, কিন্তু সামহাও সেগুলি একটাও কাজ করে নাই। পরবর্তী সময় তিনি অতিষ্ঠ হয়ে বালিশ নিয়ে শেষ পর্যন্ত ধস্তাধস্তি করে তার ছেলেটিকে মেরে ফেলেন। এবং আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, এটা ছিলেন ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ঘরের সন্তানই ছিল বড় ছেলেটা, এবং তার এই শারীরিক ভারসাম্যহীনতার কারণে তাকে যে বাসায় বসে থাকতো ওটা তিনি সহ্য করতে পারতেন না। বারবার ডাকাডাকি ঝামেলা, তার আত্মীয় স্বজন আসলেও ডাকাডাকি করতো, তার কাছে এক প্রকার বিরক্তি দিলাম। সবার সামনে সে স্বীকার করেন এটা, এবং তিনি বলেন যে আপনারা চাইলে আমাকে পুলিশও দিতে পারেন। তো পরবর্তী সময় পারিবারিক সিদ্ধান্ত হয় যে না, আমরা পুলিশে কেস করবো না, যা হোক উনি মেরে ফেলেছেন, এটার জন্য উনি শাস্তি পেয়ে গেছেন যা পাওয়ার। উনিও বিছানায় এখন শয্যাশায়ী, উনিও তার বড় ছেলের মতো লাঠি বাড়ি দিয়ে সবাইকে ডেকে নিয়ে আসেন তার কাছে। তো রাসেল ভাই, ঘটনা এখানেই শেষ। একটা পর্যায়ে কিছু হৃদয় বিদারক ঘটনাগুলা সামনে চলে আসে। সবাই তাই লিখছেন, সবাই ক্রমাগত এই কথাই লিখছেন যে ঘটনাটা খুবই হৃদয় বিদারক, এবং লাস্ট মোমেন্টে তার নিজের আপন যে বড় ছেলে, সেই ছেলেটা 2001 সালে মারা যায় হচ্ছে একটা রোড অ্যাক্সিডেন্টে। আর 1994 সালে না বললো, 95 সাল বললো, সেই সময় মারা যায় তার হাজবেন্ড, এবং তিনি মারা যান 2006 সালে। ওকে। এবং খাদ্যের অভাবে উনি খাওয়া খেতে পারতেন না, লাস্ট মোমেন্টে টাকা পয়সার অভাবে খাওয়া খেতে পারতেন না। আর তার ছোট ছেলেটা যিনি এখন বাংলাদেশের বাইরে থাকেন, সৌদি আরবে থাকেন আর কি, তাকেও আমি জিজ্ঞেস করি অনেক ঘটনা। যাই হোক, তিনি এত কিছু বলতে পারেন না। তো আমি জাস্ট এতটুকু বলি, তার যেহেতু নেইবারের কাছ থেকে ঘটনাটা আমার পাওয়া, তিনি বলেছেন যে উনি ওনাকে বলেছিলেন যে এই ঘটনা যে ঘটেছিল তার বাসায় এত মানুষ দেখতো, এত শিয়ালের মতো কুকুর ডাকতো, এইসব জিনিস, অ্যাবনর্মাল জিনিসগুলোর উৎপত্তিটা আসলে কেন, কি কারণে তিনি এসব জিনিস দেখতে পেতেন। হ্যাঁ, ওনার ওয়াইফ তো তার ছেলেকে মেরেছে, এখানে কোনো জিনের হাত ছিল, তার ওয়াইফকে কেউ ভর করেছিল, বশ করেছিল। একটা সাধারণ মানুষের পক্ষে একটা মানুষকে মারা সম্ভব না, এবং তিনি এটা বিশ্বাসও করতে পারেননি। পরে হুজুর জিনিসটা ক্লিয়ার করেছে, বলেছে যে আসলে এই যে মানুষগুলাকে তুমি দেখেছো তারা ছিল আসলে সেভিয়ার, তারা তো আপনার ছেলেকে আসলে বাঁচাতে চেয়েছিল, কয়েকবার আপনার বাসা থেকে নিয়ে যেতেও চেয়েছিল, আসলে পারেনি। এবং তার ছেলে যে নামাজ পড়তো রেগুলার, ছেলেটা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়তো। কি করছে এটা তো আল্লাহই জানে, এটা তো আর আমরা জানবো না, এত আগের ঘটনা। কিন্তু ওই জিনগুলা তার সাহায্যের জন্য সবসময় পাশে থাকতো, এবং এক পর্যায়ে এই জিনগুলাই তাকে, তার ওয়াইফকে লাস্ট পর্যন্ত এই কষ্টটা দিয়েছিল আর কি, যখন তিনি পঙ্গুত্ব লাভ করে। এবং জিনগুলোই মারতে দেয় নাই তার ছেলেকে কয়েকবার অ্যাটেম্পটে, কিন্তু লাস্ট মোমেন্টে তো যেটা হয় আর কি, আর না পেরে যেটা অ্যাটেম্পট নিয়ে শেষ পর্যন্ত মাথা খারাপ হয়ে যায়। কোনো মানুষকে মানুষ মার্ডার করতে গেলে মাথা ঠিক থাকে না। পরবর্তী সময় তো ভাইয়া, ঘটনার শেষ মুহূর্তে আসলে সবাই মারা গেছে, খালি বেঁচে আছে ওই ছোট ছেলেটাই। কালের পরিক্রমে সবাই মারা গেছে, সবার নর্মাল ডেথই ছিল, খালি এই যেই মহিলাটা খুন করেছিল তার ছেলেকে, তিনি মারা গেছেন খাদ্যের অভাবে। আচ্ছা, পারলি খেতে পারছিলেন না লাস্টে। থ্যাংক ইউ সো মাচ, ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরে আসবো ডক্টর আলিফের কাছে, এবং এরপরে আফনান ভাই তার ঘটনা শেয়ার করবেন। তবে তার আগে ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি আবারও। কোনো কথা না বলে চলে যাবো আফনান ভাইয়ের কাছে, এবং আপনার ভাইয়ের কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটি আমি নিজেই সংগ্রহ করেছি। এটি আমাদের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার খানখানাপুর গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটির সময় 1992 সাল। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে সাহেব আলী। এই নামেই উনি মানে সবাই ওই এলাকায় তাকে চিনতেন। তো ওনার সাহেব আলী নর্মালি উনি একজন কৃষক ছিলেন, এবং ওনার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে রাতের বেলা উনি ওই টর্চ লাইট নিয়ে, এবং আমাদের স্থানীয় ভাষায় এটাকে টেটা বলে, টেটা দিয়ে উনি মাছ ধরতে যেতেন, মাছ শিকারে যেতেন আর কি। তো যখন মাছ শিকারে যেতেন তখন ওনার সাথে বেশ কিছু জিনিস সাথে নিয়ে যেতেন। কখনো কখনো দেখা যাচ্ছে যে ওই বাম মাছ উনি শিকার করতেন, অনেক সময় বাম মাছ গর্তের মধ্যে থাকে, তো একটা নির্দিষ্ট কৌশলে সেই মাছগুলো শিকার করতে হয়, মানে উনি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েই বের হতেন সাধারণত রাতের বেলা। তো ভোরের দিকে আবার ফিরে আসতেন, তো ঘন্টা 4-5 ঘুমাতেন, আবার উনি মাঠে চলে যেতেন। এটা ছিল তার একটা দৈনন্দিন একটা রুটিন। স্পেশালি বর্ষাকালে উনি এই রুটিনটা ফলো করতেন। তো ওনার স্বভাব অনুযায়ী একদিন উনি বর্ষাকালে রাতের বেলা বের হয়েছেন মাছ ধরার জন্য। তো উনি যখন, রাসূল একটু বলে রাখা ভালো যে খানখানাপুরের থেকে কিন্তু পদ্মা নদী খুব বেশি দূরে নয়, তো বেশি দূরে না থাকার কারণে বর্ষাকালে দেখা যাচ্ছে যে ওই নদীর পানিগুলো মানে একটু বেড়ে যাওয়ার কারণে এমনিতেই আশেপাশে মানে যে সমস্ত নালাগুলো আছে সেগুলোতে পানি ঢুকে পড়ে, এবং বেশ মাছও সেখানে পাওয়া যায়।
ওই সময়টা বেশ মানে মাছ শিকারের ওই জায়গাটাতে মানে ভালো একটা মৌসুম আর কি। তো উনি যখন রাত্রিবেলা যেদিন বের হয়েছেন, বের হওয়ার পরে উনি একটা গর্ত ফলো করলেন, যে উনি চিন্তা করেন এই গর্তের মধ্যে একটু চেষ্টা করে দেখি কোনো মাছ বা বাম মাছ আছে কিনা। তো উনি চেষ্টা করছিলেন। উনি প্রথমে মানে যারা, আমি যদিও রাসেল ভাই এই টাইপের মাছ ধরা কখনো দেখি নাই, তো আমি যতটুকু শুনেছি আর কি, যে ওই বাম মাছ ধরার জন্য গর্তের মধ্যে বড়শিতে কোনো খাবার দিয়ে ভিতরের দিকে ছুড়ে দিতে হয়। তখন মাছ ওটা খেলে পারে, ওরা আস্তে আস্তে ওইটা নাকি নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে, তখন আবার আস্তে আস্তে টেনে টেনে মাছটাকে বের করে নিয়ে আসতে হয়। এটা নাকি প্রক্রিয়া আর কি। তো উনি খেয়াল করছিলেন যে উনি এক গর্তের মধ্যে ওই বড়শির সাথে উনি খাবার দিয়ে যখন গর্তের ভিতরে ফেলে দিলেন, তো সাধারণত ভিতরে মাছ থাকলে মাছ ওটা খেয়ে ফেলে সাথে সাথে। তো উনি ফলো করলেন সেটা হচ্ছে যে এটা ভিতরে দেওয়ার সাথে সাথে মনে হলো ভেতর থেকে কে যেন ওই বড়শিটা ছুঁড়ে আবার বাইরে ফেলে দিল। তো উনি তো খুব অবাক হলেন, কি ব্যাপার, এইরকম ঘটনা তো আমার লাইফে কখনো দেখিনি, যে গর্তের ভিতরে আমি বড়শি দিলাম অথচ সেটা আবার বাইরে ছুলে ফেলে দিল, ভিতরে গর্তের মধ্যে আবার পানি আছে। তো এটা কি কারণে হতে পারে উনি কিছুতেই বুঝতে পারছিলেন না। তো উনি চিন্তা করলেন যে এখানে নিশ্চয়ই মাছ আছে, বা উনি বেশ একটু অ্যাস্ট্রোনিস্ট হলেন, চিন্তা করলেন নিশ্চয়ই এখানে বড় মাছ আছে বা কিছু একটা আছে, যে কোনো ভাবে এখানে আমাকে মাছটা ধরতেই হবে। উনি বারবার ট্রাই করছিলেন, বারবার যতবারই ফেলেন ততবারই উনি এটা মানে এই করে আর কি, বারবার ওই বড়শিটা বাইরে চলে আসছিল। তো হঠাৎ এক সময় উনি বড়শিটা টান অনুভব করলেন, তখন উনি দেখলেন যে হ্যাঁ এবার মনে হয় ভেতরে থাকা মাছটা হয়তো বা ওইটা খেয়ে ফেলেছে। তখন উনি বেশ টানতে থাকেন মাছটাকে বাইরে নিয়ে বের, কিন্তু অনেক টানাটানি করার পরেও ওনার মানে শরীরের সমস্ত শক্তি দিয়ে উনি সেটা পেরে ওঠে না। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু সকাল হয়ে যাচ্ছে তো এখন থাক। উনি একটা শক্ত একটা মানে লাঠি বা ইটের সাথে উনি ওই ইটা বেঁধে রেখেছিলেন, মানে সুতোটা বেঁধে রেখেছিলেন, যাতে করে ওই বড় যে লাঠিটা সেটা তো আর গর্তের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারবে না, মানে আড়াআড়ি করে রেখে দিয়েছিলেন, যাতে করে ওইটা সকালে আবার লোকজন নিয়ে এসে গর্তটা আর একটু চওড়া করে ভিতর থেকে মাছটাকে বের করা যায়। কিন্তু রাসেল ভাই উনি সকালবেলা আবার বাসায় গিয়ে যখন লোকটুক নিয়ে আসছেন, এসে দেখেন যে সবকিছুই ঠিক আছে, লাঠির জায়গায় আছে, কিন্তু সুতোটা ছেঁড়া। তো এটা উনি একদম স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা একদম নর্মাল ব্যাপার, হয়তো বা মাছ টানাটানি করে সুতো ছিঁড়ে চলে গেছে, এটাই উনি একদম অ্যাজ ইউজুয়াল হিসাবে নিয়েছেন, যেটা নিয়ে উনি অন্য কোনো চিন্তাও ওনার মাথায় আনেন নাই। কিন্তু এর রাসেল ভাই 2-3 দিন পরে ওনার একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে যে ওনার ডান হাতে মানে একটা ঘায়ের মতো দেখা যায়, এবং মাত্র কয়েকদিনের মধ্যে সমস্ত হাতে সেটা ছড়িয়ে পড়ে। এবং উনি যখন ডাক্তার দেখাতে যান, ডাক্তার বলেন যে আপনার হাতের যে অবস্থা, এখন যদি কোনোই থেকে এটা কেটে না ফেলা হয় তো তাহলে সমস্ত শরীর আস্তে আস্তে ধরে যাবে। তখন হ্যাঁ ডাক্তার পরামর্শ দেয়। এখন সবাই জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো, বলে যে আপনার হাতে পয়জন লেগেছিল। এখন উনি বলে যে কিভাবে লাগলো আমি তো ঠিক বুঝতে পারছি না, এই কয়েকদিনের মধ্যেই লেগে গেল। এখন মানে অন্য লোকরা বলে যে তুমি দেখি তো রাতের বেলা মাছ টাছ ধরো, অনেক সময় লেগে যেতেও পারে। তো যাক এই বিষয়টা নিয়ে কেউ অতটা মাথা ঘামায়ও নাই আসলে। তো ওনার রাসেল ভাই ডান হাতের কোনোই থেকে কেটে ফেলতে হয় আর কি। এরপরে মোটামুটি 4-5 মাস উনি মানে ওইভাবে কোনো কাজ করতে পারেন না, তারপর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে ওঠেন আর কি। তখন ওনার শুধু বাম হাত ছিল এবং ওইভাবেই উনি কৃষি কাজগুলো করতেন। তো এর মধ্যে রাসেল ভাই ওই সময় তো বর্ষাকাল শেষ হয়ে যায়, পরবর্তীতে আস্তে আস্তে শীতকাল আসে। তো শীতকাল আসার পরে উনি মানে ওনার বাসার একদম পাশেই একটা ডোবা ছিল এবং পানি খুব কম ছিল সেখানে, একদম মানে নর্মাল একটা ডোবা আর কি। তো উনি রাতের বেলা হঠাৎ মানে একদিন রাতের বেলা মানে উনি শুনছিলেন যে ডোবার মধ্যে মানে পানির মধ্যে খুব মানে খলখল শব্দ হচ্ছে, মানে বড় টাইপের মাছ যদি মাঝে মাঝে পানি নাড়াচাড়া দিলে যেরকম শব্দ হয় ঠিক ওরকম শব্দ। যেহেতু উনি মাছ টাছ ধরতেন, এই শব্দগুলোর সঙ্গে উনি পরিচিত ছিলেন। তো উনি চিন্তা করলেন যে এইখানে ডোবার মধ্যে তো মাছ আসার কোনো সম্ভাবনা নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু গ্রামীণ পরিবেশ, অনেক সময় বড় বড় গুই সাপ থাকে, সেগুলো হয়তো বা ব্যাং ধরার জন্য চলে আসতে পারে এখানে, এটাই হতে পারে। তো উনি এই বিষয়গুলো এইভাবেই উনি নিয়েছেন। তারপরে এরকম রাসেল ভাই প্রতিদিনই কিন্তু একটা নির্দিষ্ট সময় সেটা হতো, উনি এটা খেয়াল করতেন যে প্রায় রাত 1টা বা 1:30 বা 2টার দিকে এরকম শব্দটা হতো, এবং বেশ খানিকক্ষণ শব্দ হওয়ার পরে আর এই শব্দটা হতো না। তো উনি একদিন চিন্তা করলেন যে আসলে এই জিনিসটা কি, আমি একটু দেখি। তো একদিন রাতের বেলা রাসেল ভাই উনি যখন এই শব্দটি শোনেন, উনি তখন টর্চ লাইট নিয়ে বের হন, মানে এমনি স্বাভাবিকভাবে, ওটা যে কোনো মাছ বা কিছু এইটা তাকে ধরবে বা মারবে এই টাইপের কোনো উদ্দেশ্য সেখানে ছিল না। তো উনি যখন বের হন, বের হওয়ার পর উনি ওই সময় শীত ছিল, শীতের সময় মানে জ্যোৎস্না রাত ছিল,
তো উনি যদিও টর্চ নিয়ে বের হয়েছে, তো উনি যখন ওনার ওই বাসার পাশে ওই ডোবার কাছে গিয়েছেন, তো যাওয়ার পর উনি দেখছেন যে ওখানে যাওয়ার পর যখন টর্চ লাইট জ্বালিয়েছেন, দেখে টর্চ লাইটটা কোনো কারণে জ্বলছে না। তো উনি খুব মানে অবাক হন যে কেবল তো আমি একটু টেস্ট করে নিয়ে আসলাম, টর্চ লাইটটা জ্বলছে, কিন্তু হঠাৎ করে জ্বলছে না কেন, হতে পারে কোনো সমস্যা হতেই পারে। তো উনি চাঁদের আলোতে স্পষ্ট লক্ষ্য করলেন যে ওই ডোবার মধ্যে মনে হচ্ছে যে 2 হাত বা 2 পা আছে এমন একটা প্রাণী ওই ডোবার মধ্যে সাঁতার কাটছে এবং পানি নড়াচড়া করছে। তো উনি যদিও এরকম মানে রাতের বেলা দেখে মনে হচ্ছিল, উনি চিন্তা করলেন এটা আসলে বড় কোনো মাছ হয়তো বা হবে, কোনো কারণে বর্ষার সময় অনেক সময় দেখা যায় এক পুকুরের মাছ আর এক জায়গা চলে আসে এমনি মানে ডাঙার উপর দিয়ে, এরকম কিন্তু হয় রাসেল ভাই, আমরা অনেক সময় দেখেছি এটা, বর্ষাকালে এরকম মাছ উঠে আসে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো উনি চিন্তা করেন হয়তো এরকম কোনো কারণে চলে আসছিল, তো এইটা হয়তো এরকম হতে পারে রাতের বেলা এটা এরকম করে। তো উনি ওই রাতের বেলা রাসেল ভাই আর কোনো চিন্তা ভাবনা করেন না, উনি বাসায় গিয়ে শুয়ে পড়েন, চিন্তা করেন কালকে রাতের বেলা আবার বা দিনের বেলা আমি একটু ট্রাই করবো। কিন্তু দিনের বেলা অনেক খোঁজাখুঁজি চেষ্টা করেন, দেখে যে না এরকম কোনো মাছের কোনো অস্তিত্বই নেই সেখানে। কিন্তু রাতের বেলা রাসেল ভাই যখন আবার ওই ধরনের শব্দটা হয়েছিল, তখন উনি ওই টেটা নিয়ে বের হন, যেটা উনি সাধারণত মাছ শিকার করতেন যেটা দিয়ে। তো এটা নিয়ে বের হওয়ার পর উনি যখন দেখলেন যে ওই সত্যি রাতের বেলা গত রাত্রে উনি যেটা দেখেছিলেন আর কি ওরকম একটা জিনিস ওর মধ্যে সাঁতার কাটছে, উনি ওনার ট্যাটাটা ছুঁড়ে মারেন, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয় এবং উনি একটা বিষয় খেয়াল করেন যে ওই জিনিসটা আস্তে আস্তে পুকুর মানে পানি থেকে ডাঙার উপর উঠে আসে এবং উঠে এসে ঠিক মানুষের মতো হাঁটতে হাঁটতে পুকুরের আরেক পাশে চলে যায় এবং আস্তে আস্তে মিলিয়ে যায়। তো উনি রাসেল ভাই এই জিনিসটা দেখে তখন হলো ভয় পান, এই প্রথম ওনার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়। তখন উনি সকালবেলা বাসায় বলেন যে এই ঘটনা ঘটেছে। তখন বাসার সবাই বলে যে এটা কোনো অশুভ কিছু বা খারাপ জিন টিন এরকম সবাই বলে, দেখ এই ঘটনা ওনারা এই জায়গায় সমাপ্ত করেছেন। কিন্তু রাসেল ভাই উনি তো ওনার পরবর্তী সময় যখন বর্ষাকাল আসছে তখন তো ওনার ওই যে অভ্যাস রাতের বেলা মাছ ধরা, তখন উনি বের হয়েছেন। বের হওয়ার পর যখন মাছ ধরতে, উনি সাধারণত একা একাই মাছ ধরতেন, কারণ ওই সহযোগী থাকলে তার সব মাছের ভাগ দিতে হয়, আর উনি গরিব মানুষ ছিলেন যার কারণে ওই একাই উনি যেতেন। তো উনি রাতের বেলা একদিন মাছ ধরার জন্য বের হয়েছেন, রাত তখন বাজে প্রায় 1:30। হঠাৎ করে দেখেন ওনার আসলে 3টা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। তো হঠাৎ করে দেখে ওনার বড় সন্তান পিছন থেকে মানে বাবা বলে ডাকছে। তখন উনি তাকিয়ে দেখেন যে ওনার ছেলে, বলে যে এই কি ব্যাপার, তুই এত রাতে কোত্থেকে আসলি? ছেলে কোনো কথা বলে না, কথা না বলে পেছন থেকে ঘুরে দৌড় দেয়। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার ছেলে এত রাত্রে এখানে কিভাবে আসলো, মনে হয় আমার পিছু নিয়েছে, ও মনে হয় মাছ ধরা শিখতে চাই এই টাইপের কিছু। কিন্তু ও যেহেতু একা একা দৌড় দিয়ে উনি চিন্তা করছে ছেলেটা বাড়ি চিনে যেতে পারবে, তো উনি আবার ওনার ছেলের পিছু নেন যে দেখি মানে কোথায় যায় বা বাসা পর্যন্ত গেল কিনা। তো রাসেল ভাই উনি বাসা পর্যন্ত গিয়ে দেখে যে বাড়ির দরজা বন্ধ, উনি যেভাবে বের হয়ে আসছিলেন। তো উনি আবার দরজায় নক করেন, স্ত্রী খুলে দেন, বলে যে ছেলে কোথায়? বলে তো ঘুমাচ্ছে, এবং দেখে আসলেই ঘুমাচ্ছে। বলে যে না সে তো বের হয়নি। তো যাই হোক রাসেল ভাই উনি বিষয়টা খুব লাগে না, মানে অদ্ভুত লাগে। উনি আর ওই রাত্রে মাছ ধরতে যান নাই, উনি বাসায় শুয়ে পড়েন। কিন্তু সকালবেলা একটা অঘটন ঘটে যায়। সকালে ওনার স্ত্রী বলে যে ওনার ছেলে, বড় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চতুর্দিকে মানে খোঁজা হয়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত রাসেল ভাই ওনার পাশের ডোবা থেকে ওনার ছেলের লাশ উদ্ধার করা হয় এবং মনে হচ্ছে খুবই বিভৎস ভাবে মানে তাকে হত্যা করা হয়েছে এবং তার শরীরের হাড়গুলো মানে এমন ভাবে মানে ভেঙে দেওয়া হয়েছে, মানে তার মৃত্যুর আগে মনে হচ্ছে তার শরীরের হাড়ের জয়েন্ট গুলো সব ভেঙে দেওয়া হয়েছিল, মানে খুবই নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল। তো এখন এতটুকু একটা ছেলে, তার বয়স ছিল মাত্র 6 বছর, তাই এরকম শত্রু কার থাকতে পারে, বা ওনার এরকম শত্রু আছে বলে মানে উনি কিছুতেই করতে পারেন না। তো জায়গাটা তখন মোটামুটি পুলিশ আসে, এটা আসলে কোনো সুরাহা হয় না আসলে, মানে এরকম কোনো প্রমাণও করতে পারেন ওনার কোনো শত্রু নেই এবং গ্রামবাসী সবাই ওনাকে ভালোবাসতেন, এই জন্য ওরকম কোনো কিছু পান না। যাই হোক রাসেল ভাই এই ঘটনার 3-4 মাস পরের ঘটনা, এর মধ্যে আসলে আর কোনো ঘটনা ঘটে নাই। 3-4 মাস পরে আবার একদিন উনি মাছ ধরতে গিয়েছেন। ওই দিন উনি দেখেন ঠিক একই রকম ভাবে ওনার মেজো ছেলে পিছন থেকে বাবা বলে ডাক দিয়েছেন। তখন ডাক দেওয়ার পরে উনি বলেন এই কি ব্যাপার, তুই আবার এত রাতে উঠে আসছিস কেন? কিন্তু দেখে ঠিক একই রকম ভাবে ওই ঠিক বড় ছেলে যেভাবে ঘুরে দৌড় দিয়েছিল সেও চলে যায় ওরকম ভাবে বাড়ির দিকে। উনি আবার চিন্তা করে যাই দেখি ছোট মানুষ বাসায় পৌঁছালো কিনা। উনি আবার যায় দেখে একই অবস্থা রাসেল ভাই, ছেলে তো বাসায় ঘুমাচ্ছে, সে কোথা থেকে মানে আর তাহলে উনি কাকে দেখলেন? ঠিক একই রকম ভাবে ঠিক বড় ছেলে রাসেল ভাই যেভাবে মারা গিয়েছিল সকালবেলা, মেজো ছেলের লাশটাও ওই ডোবাতে পাওয়া যায়। এইভাবে ঠিক সেম ওয়েতে
তার ছোট সন্তানও মারা যায়। তবে সরি রাসেল ভাই, একটু বলা ভুল হয়ে গেল, তার ছোট সন্তান মারা গিয়েছিল কলেরায়। হঠাৎ করে কলেরা হয়েছে, মারা গেছে। সে তখন বাচ্চা একদমই ছোট আর কি। এবং এই 3 সন্তান হারানোর শোকে তার স্ত্রীও আস্তে আস্তে মানে শোকে শোকে আস্তে আস্তে মারা যান। মোটামুটি বছর মানে 1 বছর ঘুরতে না ঘুরতে ওনার পরিবার একদম শেষ হয়ে যায়। পরে উনি চিন্তা করেন আমার সাথে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তখন উনি ভালো একজন আলেমের শরণাপন্ন হন। তখন ওই আলেম বেশ কিছু বিষয় চিন্তা ভাবনা করে পরে উনি বলেন যে তুমি একটা সময় মাছ ধরতে গিয়েছিলে একটা গর্তের কাছে, তুমি গর্তে বসি ফেলছিলে কিন্তু বারবার সেই বসিটা বের হয়ে আসছিল, কিন্তু তারপরও তুমি বারবার চেষ্টা করছিলে, কারণ তুমি যেটাকে মানে মাছ ধরার জন্য ট্রাই করছিলে ওটা আসলে কোনো মাছ ছিল না, ওটা একটা জিন ছিল, কিন্তু তুমি বারবার তাকে ট্রাই করতেছিলা। শেষ পর্যন্ত তাকে আটকানোর চেষ্টা করছিলে তুমি। ওই কারণেই তোমার হাতে একটা সমস্যা হয়েছিল। এটা আসলে এমনিতে কোনো পয়জন লাগে নাই, যার কারণে তোমার হাতটা কেটে ফেলতে হয়। এবং এইটার প্রতিশোধ হিসাবেই, তারা আসলে ভালো জিন ছিল না, এটার প্রতিশোধ হিসাবেই তারা আস্তে আস্তে তোমার পরিবারকে শেষ করে দিয়েছে। আসলে ভাই, ওনার পরিবার যখন শেষ হয়ে যায় উনিও মানসিকভাবে খুব ভেঙে পড়েন এবং আস্তে 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 উনি সম্পূর্ণভাবে মানে উন্মাদ হয়ে যান। এবং উনি রাস্তাঘাটে থাকতেন, ঘুরে বেড়াতেন সম্পূর্ণ উন্মাদ অবস্থায়, লোকজন কিছু দিলে খেতেন। তো একটা সময় রাসেল ভাই মানে 1993 সালের পর থেকে সাহেব আলীকে আর কখনো দেখা যায়নি। সবাই চিন্তা করেছেন যে পাগল হয়ে গেছে, হয়তো বা হাঁটতে হাঁটতে কোথাও চলে গেছে। তো এটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথাও নাই, কেউ হয়তো বা খোঁজও করেন নাই, কিন্তু অনেকে এই গল্পটা করেন আর কি। ওখানে আসলে আদৌ সাহেব আলী এখন জীবিত আছেন কিনা আমরা জানি না, বা কোথায় আছে তাও আমরা বলতে পারবো না। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। রাসেল ভাই, সেকেন্ড ঘটনা শুরু হওয়ার আগে একটু একটা পোস্টমর্টমের অ্যান্সার দিতে চাচ্ছি। অনেকে তো চিন্তা ভাবনা করছে যে আসলে লাস্ট ঘটনাতে সবাই মারা গেলে ঘটনা বললো কে। আমি আগেও একবার বলেছি যে আমি ওনার নেইবারের কাছ থেকে পেয়েছি, যে লোকটা ঘটনা শেয়ার করে গেছে তিনি নিজেও মারা গেছেন, যে তার নেইবারকে তিনি টাইম টু টাইম, নেইবার তার ফ্রেন্ডকে তিনি টাইম টু টাইম বলেছিলেন। হ্যাঁ, তারপর বলেছে যে তুমি ঘটনা বললো কে। তো নেইবাররা তো ঘটনা জানার পরে খোঁজ খবর রাখে তার বাসাটা। আমি বলবো না এটা কোন জায়গায় বলতে হবে, সেই জায়গায় এখন একটা বড় অ্যাপার্টমেন্ট হয়ে গেছে এবং ওই পুরো বাড়ির মানে পরবর্তী সময়ে মানে যে কয়টা ফ্ল্যাট পায় তার ছোট ছেলেই মানে সুবিধা ইয়া হিসাবে পায় আর কি, তার উত্তরসূরি হিসেবে পায়, আর কোনো ফ্যামিলির কেউ ছিল না। আর কিছু মানুষজন আছে সাথে, সেটার কথা বলছি না, কিন্তু যে ঘটনা শেয়ার করেছেন তিনি ছিলেন তার বন্ধু এবং নেইবার। তার কাছ থেকেই আমার আসলে তার রেফারেন্সেই আসলে তার কাছ থেকে ঘটনাটা পাওয়া আর কি। এই হচ্ছে আমার ক্লারিফাই করা দরকার ছিল। সেকেন্ড ঘটনাটা শুরু করব। আফরোজা ইয়াসমিন নামে এক আপুর ঘটনা শেয়ার করব। উনি কোথা থেকে আমাকে ঘটনা পাঠিয়েছে সেটা বলার পারমিশন দেননি, তাই সেটা লুকিয়ে যাচ্ছি। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে ওনার দাদি মারা যাবার পর থেকে। তো দাদি যেদিন মারা যায় তার 3 মাস পর থেকে ঘটনাটা মূলত শুরু। তিনি তখন হোস্টেলে থাকতেন পড়াশোনা করার জন্য কলেজে। তো হোস্টেলে থাকা অবস্থায় তার সাথে আরো 2জন রুমমেটও ছিল। হঠাৎ করে সেদিন তিনি ফিল করলেন লাইট বন্ধ, ঘুমের সময় ঘুমাতে যাবে তন্দা চলে আসছে, এমন সময় ফিল করলেন তার পায়ের উপর থেকে আলতো করে একটা ছুঁয়ে দিল, হাত দিয়ে ছুঁয়ে দিল, মাথায় হাত বুলিয়ে দিল হঠাৎ করে। এরকম করে তার রুমমেট কখনো আচরণ করেনি, আগে কখনো আচরণ করেনি। তো তিনি খুব অবাক হয়ে লাইটটা জ্বালালো যে আসলে দুষ্টুমি করেও কেউ করছে কিনা। দেখলো যে রুমমেটটা 2জনই ঘুম, এবং এত ফাস্ট উঠে গিয়ে শব্দ হবে মাস্ট। এই 2011 ঘটনা শেয়ার করছি। তখন এরকম হওয়ার কথা না, তিনি লাইট অফ করে গেলেন এবং ঘুমিয়ে গেলেন। পরবর্তী সময়ে কিছুদিন পর তিনি আবারও একই জিনিস ফিল করলেন এবং ফিল করলেন যে তার পায়ের উপরে কে জানি হাত বুলিয়ে দিচ্ছে, হাত ধরে মানে আলতো করে টেনে দিচ্ছে অথবা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো তিনি কয়েকবার লক্ষ্য করার পরে তিনি তার মাকে বললেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে হোস্টেলের ভিতরে, আমি থাকতে পারছি না, পড়তে পারছি না। এবং একদিন হোস্টেলের রুমমেট ছিল না, সেদিন আলো থাকা অবস্থায় কি জানি তার মাথায় হাত বুলিয়ে দেয়। এবং আপনি একা বসে আছেন, আপনার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে, আপনার কাছে তখন কিরকম লাগবে আমি জানি না। আমার কাছেও খারাপ লাগতো যে এরকম হঠাৎ করে হাত বুলিয়ে দিবে কে। তার বাসায় যাবেন, পড়াশোনা তিনি করতে পারছিলেন না। বাসায় জানানোর পর তার বাসার লোকজন বলে যে ঠিক আছে তুমি বাসায় আসো, যেহেতু পড়াশোনা করতে কষ্ট হচ্ছে বাসায় আসো। তার বাবা আমাকে বললেন, তার বাবা খুব প্র্যাকটিক্যাল একটা পার্সন এবং তিনি এই জিনিসটা বিশ্বাস করেননি ওই মুহূর্তে। পরবর্তী সময়ে তার নানি এবং তার মার সহযোগিতায় তিনি তাদের পরিচিত একজন আলেমের কাছে যান এবং ওই আলেম শুধুমাত্র তার নানিকেই ভেতরে বসতে দেয় এবং তাকে তার মাকে বাইরে রাখে। এক পর্যায়ে তিনি তার নানিকে বলে যে আসলে
ওনার সাথে একটা কাপল জিন সব সময় থাকে এবং তারা ওর সাথেই থাকতে পছন্দ করে। এবং এমন এই দুই কাপল জিন ছিল তার দাদির সাথে। সেই থেকে উনি ফ্যামিলির বড় মেয়ে এবং এরপর থেকে ওনার সাথে থাকতে শুরু করেছে। এবং শুরুতে বলেছিল যে আমি এটার কোনো কিছু করতে পারবো না, চিকিৎসা করতে পারবো না, উল্টা আমি যদি কিছু করি আমার ক্ষতি হয়ে যেতে পারে। পরবর্তী দিন তার নানিকে ডেকে বলে যে ওনারা আসলে ওনার কোনো ক্ষতি করবে না এবং সাথে থাকবে। তো আপনারা এক কাজ করেন, এই তাবিজটা নেন, এই তাবিজটা সাথে রাখেন সবসময়, অ্যাটলিস্ট কাছে থাকলেও খাটে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, ঘুমটা যাতে ভালো হয়, এটা হেল্প করতে পারে। তো পরবর্তী সময়ে এক্সাম কাছাকাছি ঘনিয়ে আসে। এক পর্যায়ে তিনি এক্সামের কারণে তার হোস্টেলে ফেরত যায়। তো হোস্টেলে ফেরত যাওয়ার পরে তার বাসার থেকে শুনতে থাকে যে তার রুমের মধ্যে ওই দিন হঠাৎ করে গেস্ট আসার পরে তার মা এবং তার ভাই ওই রুমের মধ্যে থাকতে যায় আর কি, তার রুমের মধ্যে ঘুমাতে যায়। তো এরকম শব্দ আসে যে কেউ হাড় ভাঙা শব্দ, রাগে গড় গড় করছে, তার খাটের মধ্যে যেন কেউ শুতে না পারে, এরকম শব্দ আসছে রুম থেকে। তো এটা কন্টিনিউ করতে থাকে রাসেল ভাই। হঠাৎ করে তিনি লক্ষ্য করেন, পড়তে বসছে, লক্ষ্য করছে যে হাতের উপরে কেউ শক্ত করে ধরে আছে, কিছুক্ষণ পর 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে হাতের উপরে। অথবা তার প্রচন্ড ঘুম পেত, সবসময় ঘুম পেত। আমি একটা জিনিস স্কিপ করে গেছি, উনি খুব স্বপ্ন দেখতো রাসেল ভাই, এবং স্বপ্নটা এরকম যে উনি খুব ক্লিয়ার স্বপ্ন দেখতো, একদম পরিষ্কার স্বপ্ন, পরের দিন মনে থাকতো এরকম স্বপ্ন। এবং উনি ভবিষ্যৎ মানে পরে কি হতে পারে বা কি হতে যেতে পারে এরকম স্বপ্ন পর্যন্ত দেখতেন। এবং সাথে দেখতো সব তার বাবাকে নিয়ে, তার বাবার ভালো ক্ষতি সবকিছু তিনি স্বপ্নে দেখতেন এবং প্রায় সময় দেখতেন। তো তিনি তার মাকে বলতেন যে বাবার আজকে ঝামেলা হতে পারে বা কিছু, তার মা আগের থেকেই বাবাকে সতর্ক করে দিত, এরকম আর কি। আর হোস্টেলে ব্যাক করার পর থেকে রাসেল ভাই উনি কন্টিনিউয়াসলি ঘুমাতে থাকেন, কিছুক্ষণ পর পর ঘুম আসতো। তো হোস্টেলের যে রুমমেট আছে তারা বলতো যে আপু যে ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে কথা বলছে, এবং উনি সারাক্ষণ ঘুমাতোই, মানে কারোর সাথে কথা বলতো না, খেতো না ঠিক মতো, সারাক্ষণ 24 আওয়ার্স এর মধ্যে দেখা যেত 18-19 ঘন্টা ঘুমানোর মধ্যে চলে গেছে। তো বলে উনি কথাও বলেন না কারোর সাথে, মানে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, আন্টি তার মাকে বলছে তার রুমমেটসরা। তো এরকম পর্যায়ে এমন হয়েছে যে তার ফ্রেন্ডরা যদি তার সাথে কোনো খারাপ ব্যবহার করতো, দেখা যেত যে ইনস্ট্যান্ট তার ফ্রেন্ডের এগেইনস্ট, মানে ফ্রেন্ডের কোনো ক্ষতি হয়ে যেত। হঠাৎ করে কেউ ব্যথা পেয়েছে, তার সাথে খারাপ ব্যবহার করলো, হঠাৎ করে হাত কেটে গেল, এরকম হতে থাকলো। একটা পর্যায়ে উনি সহ্য করতে না পেরে উনি তার মা বাবাকে বলেন যে এই ঘটনাগুলো তো আমি আর সহ্য করতে পারছি না, আমি নিতে পারছি না, তো এটার ব্যাপারে একটা বিহিত করো। তো এর মাঝখানে তার কিছু স্বপ্ন আসতে থাকে, স্বপ্ন দেখতে থাকে, একটা মানুষের সাথে তার পরিচয় হয় এবং এত জীবন্ত মানুষ মনে হয় যে সে কালকেই তার সাথে দেখা করবে, এরকম টাইপের। তো পরবর্তী সময় একটা ছেলের সাথে তার পরিচয় হয় এবং বিয়ে হয়ে যায়, এবং এটা সেই মানুষটাই তাকে মানে বিয়ে করেন তিনি, যাকে স্বপ্ন দেখতেন রেগুলার। তো হাজবেন্ড ওয়াইফের লাইফ স্টার্ট হয়, তার বিয়ে হয়ে যায় তার এক পর্যায়ে, এবং বিয়ে হওয়ার কিছুদিন পর থেকে সমস্যা শুরু হয়, তার হাজবেন্ডের সাথে তার সমস্যা শুরু হয়। প্রথমে মনে হচ্ছিল যে তার সমস্যাগুলো হতে পারে ফ্যামিলিগত, কোনো কেউ যদি বদ নজর দিয়ে থাকে অথবা তার উপর যদি কেউ হিংসা করে থাকে সেই থেকে হতে পারে। তো উনি এই জিনিসটা চিন্তা করতে করতে আবার সেই হুজুরের কাছে যায়, শরণাপন্ন হন যে তার ঘটনা ঘটলে কে ঘটাচ্ছে বা কি হচ্ছে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই, উনি প্রায় যে কয়বারই ওনার সন্তান লাভের আশায় সন্তান প্রেগনেন্ট হয়েছিলেন, সেই কয়বারই তার মিসক্যারেজ হয়ে যায়। 3বার 5 বছরের বিবাহিত জীবনে 3বার তার মিসক্যারেজ হয়ে গেছিল। এখন স্টিল নাও এই পর্যন্ত তার এই ঘটনা ঘটে যাচ্ছে। এর মাঝখানে কিছুদিন আগের ঘটনা রাজশাহীর ঘটনাটা এরকম যে উনি রাস্তা পার হবে, তার সাথে তার ননদ ছিল। রাস্তা পার হওয়ার এক পর্যায়ে তার ননদ এবং ননদের আরেকজন সাথে কেউ ছিল, রাস্তা ক্রস করে গেছে, উনি অন্য মনস্ক হয়ে রাস্তা ক্রস করছিল। এক পর্যায়ে রাস্তা ক্রস করবার সময় তার মানে অপোজিট সাইড থেকে মানে রিক্সার একটা গাড়ি আসছিল। এমন অবস্থা ছিল যে এত অল্প সেকেন্ডের ডিস্টেন্স ছিল যে উনি আর কোনোভাবেই ব্যাক করতে পারবে না, মানে ওখানে হয় তাকে অ্যাক্সিডেন্টই হয়ে পড়ে যেতে হবে। কিন্তু সামহাও ওই রিক্সাটা ওই জায়গা থেকে খুব ফাস্ট ছিটকে পড়ে, এবং ওইখানকার উপস্থিত লোকজন বলেছে যে আপনি তো আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করছে, জাস্ট সিম্পলি আল্লাহ আপনাকে বাঁচাই দিছে, আপনার উপর দিয়ে কোনো ঝামেলা হয় নাই। রিক্সাটা তখন সাডেনলি, মানে ওইখানে এমন ক্যালকুলেশন ছিল যে রিক্সা এবং গাড়ি তার উপর দিয়ে উঠে যাওয়ার কথা, কিন্তু তার এক ফোঁটা ক্ষতি হয়নি। এবং খুব রিসেন্টলি একটা ঘটনা ঘটে। তিনি সেদিন সিল্কের শাড়ি, সিল্কের কাপড় পরেছিলেন, সালোয়ার কামিজ পরেছিলেন, তার বাসায় মানে রান্না করতে গেছে, তো স্টোভের আগুন জ্বলছিল না। একটা পর্যায়ে আগুন জ্বালাতে যে তার স্টোভটা অন করে তিনি চেক করতে যে সামহাও আগুন লেগে এটা বাস্ট করে। তো ওই মুহূর্তে যে কেউ থাকলে তার মৃত্যু অবধারিত, কিন্তু তার শরীরে একটা ফোঁটাও আঁচড় লাগেনি। এবং রাসেল ভাই কন্টিনিউয়েশন এইটা কিন্তু এখন পর্যন্ত চলছে। এখন উনি এটা কিছুদিন আগে বলেছে যে তার সাথে কেন ঘটছে এগুলি তিনি কিছুই জানেন না। তো পরবর্তী সময়ে আবারও তিনি হুজুরের কাছে যান তার ঘটনার ব্যাপারে জানার জন্য।
ওই হুজুর বলে যে আসলে যে কাপল জিন আছে তারা আপনাকে ছাড়বে না এবং তার আপনার প্রতি তার প্রচুর মায়া। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে মায়া থেকে মানে হিসাবটা আলাদা, যে আপনাকে তিনি কারোর সাথে থাকতে দিবেন না এবং যে মানে মিসক্যারেজ হয়ে যাচ্ছে বারবার তাদের কারণে হচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে মহিলা তাকে সবসময় ডিস্টার্ব করে, তার চেহারাটা অলমোস্ট তার মতোই। এবং তিনি মানে উনি বলেছেন যে স্বপ্নে যে কয়বার তিনি তাকে দেখেছেন, স্বপ্নে যে কয়বার তিনি তাকে দেখেছেন আসলে তিনি ছিল না, এটা ছিল সেই জিনটা, যে জিনটা হাজবেন্ড ওয়াইফ তার সাথে থাকতো সবসময়। এখন পর্যন্ত কন্টিনিউশন আছে। এবং আসলে আপনাকে দেখালাম কিছুক্ষণ আগে যে উনি একটা তেল পরিয়েছিলেন এবং এখানে ওনার হাজবেন্ডের এবং ওনার নিজের, এবং এমন অবস্থা যে হাজবেন্ড এবং ওয়াইফ ওদের বাচ্চা হচ্ছে না কেন, এই জিনিসটা বারবার তারা ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়ার পরে কোনো সমস্যা বের করছে না, কিন্তু কোনো ধরনের লাভ হচ্ছে না। তো রিসেন্টলি তেল পরার পরে আমি আপনাকে ছবিটা দিয়েছি যে একটা লেয়ার এসছে এবং এটা খুবই অদ্ভুত একটা লেয়ার এসছে তার হাজবেন্ডের থেকে। তার দেখলাম তো তাদের সাথে মানে এরকম অবস্থা যে তার রুমমেট থেকে শুরু করে হাজবেন্ড পর্যন্ত সবাই তার রুমের মধ্যে কিছু না কিছু প্রেজেন্স এখনো পর্যন্ত ফিল করে। রাসেল ভাই ইট কন্টিনিউস, এখনো পর্যন্ত কন্টিনিউ করছে এবং গতকালকেও মনে হয় কন্টিনিউ করেছে। আমি জানি না কি অবস্থা, তিনি আমাকে শেয়ার করেছিলেন কয়েকদিন আগে এবং আমার কাছে মনে হচ্ছিল এটা শেয়ার করি বলতে সময়। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ, এবং আশা করছি যে ভালো আছেন আপনি আর ভালো লেগেছে আপনাদের আলিফের ঘটনাটা। এবং এখন আমাদের সঙ্গে আছেন আফনান ভাই তার ঘটনা শেয়ার করবেন এবং তাকে আমি ঘটনা শেয়ার করার সুযোগ দিচ্ছি এখন। আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা আপনাদের ভালো লাগবে। তো আফনান ভাই, আপনার সেকেন্ড ঘটনায় আমরা চলে যাই। বলতে হবে 1 সেকেন্ড। থ্যাংক ইউ রাসেল ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। এখন যে ঘটনাটি শেয়ার করবো, ঘটনাটি খুলনার ঘটনা। আর আমাদের খুলনায় কিন্তু রাসেল ভাই ভূতের ফিল্মের অনেক ফ্যান আছে। স্পেশালি আমি যখনই খুলনায় যাই অনেকে দেখা করতে আসে। তো আমাদের খুলনায় যাদের কাছ থেকে ঘটনাটা পাই অন্যতম হলো সৈকত এবং রূপম। এই রূপম আজকেও আমাকে একটা সুন্দর একটি ঘটনা দিয়েছে, সেই ঘটনাটি আমি রাসেল ভাই আজকে শেয়ার করতে চাই। রাসেল ভাই ঘটনাটি আসলে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। তো এটা আসলে ঘটনাটি কতটুকু ভয়ের এটা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা যে অনেকটা শিক্ষণীয় আমার মনে হয়। যারা শুনবেন এখান থেকে অনেক কিছু শেখার আছে। তা আমি আশা করবো সেটা আজকে এই স্টোরিটা অন্তত ভয় হিসেবে কাউন্টটা করা, অন্তত শিক্ষণীয় হিসেবে আপনারা বিষয়টা শুনবেন আর কি। চল ভাই, ঘটনাটি খুব বেশি দিন আগের না, 7-8 বছর আগের ঘটনা। তো এটি রূপমেরই আত্মীয়, সঙ্গত কারণে নাম বলতে পারছি না, বলতে নিষেধ করেছে, তো এই কারণে বলতে পারছি না। তো এটা হয় কি, ওর যে আত্মীয় সম্পর্কে উনি একটা রিলেশন করে বিয়ে করেন। তো বিয়ে করার পর দেখা যাচ্ছে যে মেয়ের যে পরিবার, এই পরিবারটা বিয়েটা মেনে নিতে পারছিলেন না। তো যার কারণে তারা চাচ্ছিলেন যে কোনো উপায়ে তার মেয়ে বাড়িতে ফিরে আসুক। তো যখন অনেক বুঝিয়ে শুনিয়েও যখন কাজ হচ্ছিল না, তখন তারা ব্যতিক্রমী কিছু পদক্ষেপের আশ্রয় নেন। বিশেষ করে মেয়ের পরিবার ধনী হওয়ার কারণে এবং তাদের চিটাগাংয়ের ওদিকে বেশ ভালো বিজনেস ছিল তার বাবার। তো দেখা যাচ্ছে যে মোটামুটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তাদের একটা একটা আসা যাওয়া ছিল তার বাবার। তো উনি এই পার্বত্য এলাকার আদিবাসী সম্প্রদায়ের একজন তান্ত্রিকের শরণাপন্ন হন এবং স্থানীয় লোকেরা তাকে বামন ঠাকুর হিসাবে চিনত। বামন ঠাকুর তাকে এই নামে সবাই চিনত আর কি। তো তার কাছ থেকে বেশ কিছু তদবির নিয়ে আসেন যে কোনো উপায় আমাকে মেয়েকে ফিরে পেতে হবে। এবং সত্যি রাসেল ভাই উনি যখন সেই তদবির গুলো শুরু করেন, ওনার ওই মেয়ের যে হাজবেন্ড উনি ফলো করেন যে আস্তে আস্তে তার মেয়ের আচরণটা চেঞ্জ হয়েছে, তার হাজবেন্ডের ওয়াইফের আচরণটা রহস্যজনক ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে অকারণেই অনেক সময় এমন কিছু আচরণ করে যেটা আসলে সহনীয় পর্যায়ে থাকে না। এবং একটা সময় রাগারাগি করে ওই মেয়ে তার বাপের বাড়িতে চলে যান। আচ্ছা, যখন চলে যান তখন উনি যেহেতু ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন, এখন উনি যে কাজটা করেন সেটা হলো ওনার স্ত্রীকে ফিরে আনার জন্য উনি ঠিক একই রকম কাজ করা শুরু করেন। উনি আবার বিভিন্ন রকমের তান্ত্রিক, বিভিন্ন রকমের লোকের কাছে যাওয়া শুরু করেন যে আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে, এবং বিভিন্নভাবে ওনার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন। তো এইভাবে রাসেল ভাই চলছে, উনি এদিক দিয়ে ওনার স্ত্রীকে করছেন যে যেন ওনার কাছে ফিরে আসে, আর ওই মেয়ের বাবা মা করছে যাতে কোনোভাবে এই ছেলের কাছে না যায়। আচ্ছা, একই ব্যক্তির উপরে এইভাবে দ্বিপাক্ষিক ভাবে এই চাপটা চলে আসছিল। তো এদিকে রাসেল ভাই কি হচ্ছিল যে ওই যে আপু উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলেন, শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে যাচ্ছিলেন এবং উনি মানসিকভাবে আস্তে আস্তে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিলেন। একটা পর্যায়ে রাসেল ভাই সত্যি ওই আপু আবার তার আগের হাজবেন্ডের বাসায় ফিরে আসে, তার নিজের বাসায় রাগারাগি করে আবার হাজবেন্ডের কাছে ফিরে আসলেও ওনার হাজবেন্ড ফলো করেন ঠিক আগের যেই সংসার যে লাইফটা ছিল
যে সুন্দর একটা ভালোবাসা ছিল, এখনো সেটি নাই, সেটা মানে একদম মানে অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে আর কি। এবং দেখা যাচ্ছে যে উনি যখন ফিরে আসেন তখন থেকে রাসেল ভাই কিছু অদ্ভুত ব্যাপার ওনার বাসায় ঘটতে থাকে, যেটা আমি এখন বলতে চাচ্ছি। সেটা হলো ওনার হাজবেন্ড ওয়াইফ উভয় খেয়াল করতেন যে যেদিন থেকে ওনার মানে ওয়াইফ বাসায় ফিরে আসছে সেদিন থেকে জানালায় কালো রঙের একটি বেড়াল বসে থাকতো। প্রথমে এরকম কালো রঙের বেড়াল উনি দেখতেন যে বসে আছে, দেখা যাচ্ছে যে মানে তাড়িয়ে দিলে পারেও কিছুক্ষণ পরে দেখার আবার চলে আসতো। তো এভাবে হচ্ছে কি ওনারা দেখতে দেখতে বিষয়টা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, তখন আর পরে আর ভয় পেতেন না। এইভাবে রাসেল ভাই মাসখানেক যাওয়ার পর থেকে নতুন আর একটা উপদ্রব সৃষ্টি হয়। এখন আর কালো বিড়াল নয়, এখন দেখে মানে হাজবেন্ড ওয়াইফ দুইজনই দেখে যে জানালার ভিতর দিয়ে একদম ছোট বামন আকৃতির একটা মানুষ ঢুকে আসছে, মানে ঘরের মধ্যে ঢুকে পড়ছে। এটা দেখতো, কিন্তু তার কিছুদিন পর আর হাজবেন্ড আর এটা দেখতো না, শুধু ওয়াইফ দেখতো। ওয়াইফ বলতো ওই যে দেখো আসতেছে, মানে এই যে এখন এখানে আছে, এরকম তার। আর যখনই ওই বামন রূপী ওই জিনিসটাকে দেখতো তার ওয়াইফ, উনি খুব ভয় পেতেন, মারাত্মক ভয় পেতেন। এবং আরো অদ্ভুত রাসেল ভাই যে ওই বামন রূপী জিনিসটা মানে সে কি করতো একদম বাচ্চার মতো, মানে তার ওয়াইফের ভাষ্য অনুযায়ী একবার শুধু ওই ভাইয়া দেখেছে, সেটা একদম বাচ্চার মতো দেখা যায়, কিন্তু চেহারায় দেখা যাচ্ছে সেটা বয়স্ক, কিন্তু আকার আকৃতি একদম একটা ছোট 1.5 থেকে 2 বছর বয়সে একটা বাচ্চার যতটুকু হাইট হয় ততটুকু। তো ওই আপু যখন শুয়ে থাকতেন তখন ওই আপুর ভাষ্য অনুযায়ী ঠিক ওই বামন ওই জিনিসটা এসে ওনার বুকের উপর বসে থাকতো, এবং যখনই বসতো তখন উনি ওনার হাত পা কিচ্ছু নাড়াতে পারতেন না, একদম অলস হয়ে মানে অবশ হয়ে যেত, কিছুই নাড়াতে পারতেন না হাত পা। এইভাবে ওনার রাত কেটে যেত। তো কোনোভাবেই রাসেল ভাই এই সমস্যার সমাধান হচ্ছিল না। পরবর্তীতে এসে ওই মেয়ের যেই পরিবার এসে ওই ছেলের কাছে এসে বলে, মানে মেয়ের হাজবেন্ডের কাছে এসে বলে যে আসলে এখন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা আমরাই সৃষ্টি করেছি, এটা আমরা বুঝতে পারি নাই যে এই পর্যায়ে যাবে। তো আমরা তোমার কাছে সিরিয়াস তারা চিন্তা করছে হয়তো ফিরে চলে যাবে, তাহলে মেয়েকে হয়তো আরেকটা ভালো জায়গায় নিয়ে দেবেন, জাস্ট এই সিম্পলি এই চিন্তাটা করেছেন, বড় ক্ষতি করার চিন্তা ভাবনা এই চিন্তাটা করেনি, ভয় পাওয়ানোর চেষ্টা ছিল হয়তো, খালি এরকমটাই ছিল। হ্যাঁ, তখন রাসেল ভাই এই মেয়ের বাবা ঠিক সেই রাঙামাটির সেই যে আদিবাসী সম্প্রদায় সেই বামন ঠাকুরের কাছে আবার যান, গিয়ে বলেন যে গুরুজি এই এখন তো আমরা এটা চাই না, আপনি মেয়েকে সুস্থ করার ব্যবস্থা করেন, এখন তো সে আর কোনোভাবেই মানে সুস্থ না, এখন সে মানে হাফ অ্যাবনর্মাল হয়ে গেছে। এবং আসলে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে একটা মানে ওই আপু কথা বলতেন, স্বাভাবিকভাবে কথা বলতে বলতে হঠাৎ করে ওনার গলা দিয়ে রক্ত বের হয়ে আসতো, নাক দিয়ে রক্ত বের হয়ে আসতো, এবং ডাক্তাররা অনেক ট্রিটমেন্ট করেছে কিন্তু কোনো লাভ হয়নি, সমাধান হয়নি। তখন ওনার ওই মেয়ের বাবা মা যখন দেখেন যে মেয়ের অবস্থা খুব খারাপ এবং মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তখনই আসলে ওনারা নিজেরা আবার সেই জায়গায় যান, গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করেন ওই আদিবাসী সম্প্রদায়ের ওই তান্ত্রিককে। তখন উনি বিষয়টা বলেন আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করা যায়, কারণ তোমাদের জন্যই তো আমি ওই বামন রূপী ওই জিনটাকে চালান করেছিলাম। এখন রাসেল ভাই উনি কিছুক্ষণ পরে তাদেরকে বলেন যে এখন তো বিষয়টা খুব কঠিন হয়ে গেছে, কারণ ওই বামন রূপী ওই জিনটা এখন আর তাকে ছাড়তে চাচ্ছে না, এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে, আমার পক্ষে এখন আর ওটাকে সারানো সম্ভব নয়, আচ্ছা সব দায়িত্ব তোমাদের, আমি আর কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না, বলে উনি তাদেরকে পাঠিয়ে দেন। এখন রাসেল ভাই ওনার শারীরিক অবস্থা এতটাই খারাপ হতে থাকে যে শেষ পর্যন্ত বাংলাদেশের বহু জায়গায় ওনারা ট্রিটমেন্ট করিয়েছেন, কোথাও লাভ হয়নি, এবং ওনাকে ওনার বোন লন্ডনে থাকতো, লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে রাসেল ভাই যারা ওই সমস্ত মানে ইউরোপ আমেরিকা ওই সমস্ত যারা প্যারাসাইকোলজিস্ট এরকম এই টাইপের তাদের যে বিদ্যা দিয়ে যে কাজগুলো করেন, ওইখানে অনেক ট্রিটমেন্ট তারা করিয়েছে। করানোর পরে ওই আপু আস্তে আস্তে সুস্থ হয়ে যান। এটা একটা রাসেল ভাই আশার বিষয়, মানে আস্তে আস্তে সুস্থ হয়ে যান, কিন্তু উনি আর কখনোই মানে আগের হাজবেন্ডের কাছে আর ফিরে আসেননি। উনি অন্য জায়গায় ওনার বিবাহ হয়ে গেছে, উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন, কিন্তু কোথায় গিয়ে বা কার কাছ থেকে সুস্থ হয়েছেন বা কোন পদ্ধতিতে হয়েছে এটা আর জানা যায়নি। হয়তো বা কোনো একটা পদ্ধতিতে অবশ্যই হয়েছেন, বা যেটা হোক মানে বহির্বিশ্বে হয়তো বা অনেক ভালো এই টাইপের এক্সপার্ট থাকতে পারে, আপনার কাছে এটা জানা নাই, এটা আমার কাছে খবর আসেনি। তো আসলে যেই কারণে আমি আসলে ঘটনাটা শেয়ার করলাম সেটা হচ্ছে যে আবেগের কারণে আসলে অনেক কিছু করা যায়, কিন্তু যার উপরে এখানে একটা বিষয় বলে রাখা ভালো রাসেল ভাই, সেটা হচ্ছে যে মানে ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস যদি একবার কারো উপর প্রয়োগ করা হয় তার মৃত্যুর আগ পর্যন্ত এটার ফল তার বহন করতে হবে, মানে এটা শরীরের উপর এর প্রভাব থাকবেই। পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজের ক্ষমতা নাই এটাকে কাটিয়ে ওঠা। তো আমরা কোনোভাবেই যেন এই আবেগের পরে এই টাইপের কাজ কারোর উপরে যেন না করি, এটা আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত।
থ্যাংক ইউ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আছেন হাফেজ মাইনুদ্দিন ভাই। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার কাছে। জি, দেখুন ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা উনি হচ্ছেন লাশবাহী গাড়ির একজন ড্রাইভার। জি, উনি গত সপ্তাহ খানিকের ঘটনাটা, উনি ঢাকা এয়ারপোর্ট কর্মীটোলার একটি হাসপাতাল থেকে একটি লাশ নিয়ে যাচ্ছিল ঢাকা কেরানীগঞ্জের মধ্যে। তো পথের মধ্যে সন্ধ্যা হয়ে যায় এবং মাগরিবের আজান চলতে থাকে। তো উনি আমাকে এই ঘটনাটা বলছে যে আমার সাথে ঘটে যাওয়া এইটাই প্রথম। যখন উনি গাড়ি নিয়ে লাশ বাড়ি নিয়ে চলছিল, তো ওনার সাথে কোনো প্যাসেঞ্জার ছিল না, শুধু লাশটাই ছিল। তাকে অ্যাড্রেসটা লিখে দেওয়া হলো যে লাশটা কোথায় আর কি নিয়ে যাওয়া হবে। তো উনি যখন পথ দিয়ে যাচ্ছে, মাগরিব আজান চলতেছিল, ওই সময়তে নাকি তার পেছন থেকে কে যেন বলল, ড্রাইভার গাড়ি থামা। তখন উনি খুব ভয় হলো, উনি পিছনে তাকালো, দেখলো যে না, কেউ তো নেই। উনি ভাবলো যে গাড়ি যে থামাবো, কে বললো এই কথাটা। কিন্তু আচমকাই উনি হঠাৎ থম খেয়ে যান যে গাড়ি নিচ থেকেই, উনি নিজে বন্ধ করেন, নিচ থেকে গাড়ি আপনি বন্ধ হয়ে গেল। তো উনি অবশেষে চাবিটাও বন্ধ করে বসে রইলেন। তো উনি আমাকে বলতেছেন যে যখন গাড়িটা বন্ধ হয়ে গেছে বা আমিও বন্ধ করে রাখলাম, তো পেছন থেকে কে যেন নামাজ পড়তেছিল। যেভাবে নামাজ পড়া হয় ঠিক আমি এরকম শব্দ শুনতে পাইতেছি যে সূরা ফাতিহা পড়তেছে, তাকবীরুল্লাহ দিতেছে, পুরো নামাজের মতো আমি পেছন থেকে শব্দ পাই। ঠিক 10টা মিনিট পরে গাড়ি আবার নিজেই এরকম চালু করা হয়, উনি চালু করেন এবং সেই লাশটা উনি দিয়ে যান। তো উনার মাথার ভিতর শুধু ওই কল্পনাটাই যে আমাকে পেছন থেকে কে বললো যে গাড়িটা থামান, এবং আমি যে নামাজ পড়া এই শব্দটা শুনলাম কি ছিল। তো ওটার ভিতরে, তার মনের ভিতরে শুধু জাগরণ। তো উনি লাশ গাড়িটা দিয়ে এসে উনি গ্যারেজে রেখে তারপরে বাসায় খুব দ্রুত চলে গেল এবং তার শরীরটা খুব অসুস্থ হয়েছিল। উনি বললো যে আমার ঘাড় ব্যথা চলতেছিল, গরম লাগতেছিল, শীত শীত লাগতেছিল এবং অস্থির লাগতেছিল। আমার ভালো না লাগাতে আমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়বো। তো উনি বললো যে আমি খাওয়া দাওয়া করে আমি তো ফ্লোরে ঘুমাই। তো যখন আমি ফ্লোরে ঘুমালাম, রাত 1:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়। তো উঠে দেখি যে চারদিকে অন্ধকার, বাতি ঘরে নিবানো। তো ভেতরে ভেতরে ওই কথাটাই আমার শুধু কল্পনা আসে যে আমাকে গাড়ির পেছন থেকে কে বললো যে গাড়ি বন্ধ করো। উনি বললো যে আমি যখন হঠাৎ এই কথা চিন্তা করে আমার খাটের ভেতরের দিকে আমার দৃষ্টি গেল, যে খাটের ভেতরের দিকে একটু কফিন, আমি যে লাশ গাড়িতে করে নিয়ে গেলাম সেই বাক্সটাই। তো ওটাও দিকে আমি আতঙ্ক করলাম যে আমার খাটের নিচে কফিন কেন। উনি বললো যে আমি দ্রুত উঠে বাতিটা জ্বালালাম, পরবর্তীতে দেখি না। তখন আবার আমার মনের ভিতর সন্দেহ লাগলো, তাহলে আমার মনের ভুল চলতেছে। তো বললাম তুই স্মোক করি, সিগারেট খাই। তখন সেই মতো আমি এই নার্ভাস থেকে বাঁচার জন্য, দুর্বলতা থেকে বাঁচার জন্য আমি একটি সিগারেট ধরাবো বলে আমি মাত্র সিগারেট মুখে নিয়ে ধরাবো, ওই মুহূর্তে আমাকে বলতেছে তুই আর সময় পাইলি না। ওনাকে বলতেছে মাথায় ধাক্কা দিয়ে, বলে আমাকে মাথায় ধাক্কা দিয়ে বলতেছে তুই আর সময় পাইলি না, এখন এটা ইয়া করিস কেন, আর সন্ধ্যার সময় গাড়ি বন্ধ করে দিবি, গাড়ি চালাবি না, মাগরিব আজানের সময়, পবিত্রতার সাথে থাকবে। তো ওরা এই কথাগুলো শোনার পরে উনি এখানে অজ্ঞান হয়ে যায়। বললো যে আমি অজ্ঞান হয়ে যাই এবং আমার শরীরের অবস্থা অনেক খুব খারাপ হয়ে যায়। তো ভয় ভীতি, মানে প্রচন্ড ভয় ভীতি, জ্বর টর আসে। পরবর্তীতে যাই হোক, উনি বললো আমাকে এই 2-3টা দিন আমাকে এইভাবেই শুধু শব্দগুলো কানে আসলো যে সন্ধ্যার সময় গাড়ি বন্ধ করে দিতে হবে এবং উনি পবিত্রতার সাথে থাকতে হবে, যে লাশ তুই যে গাড়ি নিয়ে যাস তোকে পবিত্রতার সাথে থাকতে হবে। পরবর্তীতে আমরা ওইটার সংবাদ আর কি নিলাম। তো বললাম যে ভাইজান এরকম জিন তো নেতা, অবশ্যই যাকে আপনি নিয়ে গেছেন উনি খুব ভালো একজন মানুষ ছিল, সৎ মানুষ ছিল, বিধায় আপনাকে এরকম ভাবে যে একটা লাশবাহী গাড়ি চালান, আপনি সবসময় পবিত্রতা অবলম্বন করবেন এবং অবশ্যই ভালোভাবে আপনি চলবেন। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো দিকে আছে, অর্থাৎ কোন সেন্সে শুধু এটাই আসতো কাজে। ওকে, এটাই হয়েছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা কাইন্ডলি আপনি একটু বলবেন এবং তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় আমরা যাব। জি, আবার আরেকবার বলতে হবে। আমি শাহরিয়ার মিরপুর থেকে আসছি। আমি সরাসরি আমার গল্পে চলে যাই। আসলে এটা গল্প নয়, এটা আমার একদমই বাস্তব অভিজ্ঞতা। আমি তখন আমার স্টুডেন্ট লাইফের কথা, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। এটা 2007-8 সালের ওই সময়কার ঘটনা আর কি। আমি তখন একটা টিউশনি করতাম আর কি, এবং এটা খোদ ঢাকা শহরেরই ঘটনা। এবং আমার এই টিউশনটা ছিল ঢাকার মালিবাগ যে রেলগেট এই অঞ্চলে। তো আমি আমার ওই স্টুডেন্টটাকে পড়াতাম হচ্ছে মূলত দুপুরের পরে। আমি ইউনিভার্সিটির বাসে করে ওখানে আসতাম এবং এসে ওকে ওই দুপুরের পরে ওকে পড়িয়ে আবার ফেরত যেতাম। তো হয়েছে কি, একদিন এরকম পড়াচ্ছি, হঠাৎ করে আমার স্টুডেন্টের নাম ছিল ফারসিদ। তো আমি ওখানে পড়াচ্ছি এবং ওদের যে পড়াতাম, ওদের বাসাটা ছিল ডুপ্লেক্স টাইপের।
আমাকে নিচে রুমে বসে পড়াতাম, এবং সামনে দিয়ে ভিতর দিয়ে একটা সিঁড়ি ছিল উপরে দোতলার দিকে। তো আমার সামনে দিয়ে যদি কেউ উপরের দিকে যেতে চাই তো তাকে অবশ্যই আমার সামনে দিয়ে যেতে হবে। তো একদিন আমি গিয়েছি, গিয়ে বেশ কিছুক্ষণ বসে আছি, ফার্সিদ খবর নেই, আমার স্টুডেন্টের খবর নেই। দেখলাম প্রায় 10 মিনিট পরে ফার্সিদ আমার সামনে দিয়ে হেঁটে উপরের দিকে চলে যাচ্ছে। তো আমি বেশ বিরক্ত ছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছি। ফার্সিদ, আমি এতক্ষণ ধরে বসে আছি, তুমি কোথায় ছিলে? তো প্রত্যেকদিনই ফার্সিদ ঝুঁকে আমাকে সালাম দিয়ে যায়, স্যার আসসালামু আলাইকুম বলে যায়। বাট এই দিন সে আমাকে আর সালাম দিল না, জাস্ট একেবারেই খুব আস্তে আস্তে আমার দিকে তাকালো। আমি চোখের দিকে তাকালাম, দেখলাম চোখটা কেমন যেন একটু ফ্যাকাশে। তো আমি ওই সময় খুব বেশি গুরুত্ব দিই নাই। ফার্সিদ উপরে চলে গেল, প্রায় 5-10 মিনিট হয়ে গেল, ফার্সিদের কোনো খবর নেই। এরপর দেখি ফার্সিদ আবার নিচ থেকে গান গাইতে গাইতে আসছে। তখন আমার হঠাৎ করে খুব আমি রেগে গিয়েছি। ফার্সিদ, তুমি একটু আগে উপরে গেলা, আবার কোন দিক দিয়ে নিচে গেলা? তো ফার্সিদ তো অবাক, কই স্যার আমি তো এইমাত্র বাইরে খেলা করছিলাম, আমার আম্মা তো আমাকে ডেকে আনলো। কারণ কি বলো, তুমি না উপরের দিকে গেলাম, তোমাকে দেখলাম। তো আমার এই কথা ওর মা নিচ থেকে হয়তো শুনতে পেয়েছে। তো উনি আবার এসে আমাকে বলতো, শাহরি আর কি হয়েছে? তো আমি আসলে বললাম যে আন্টি আমি তো এইমাত্র দেখলাম যে ফার্সিদ এরকম উপরের দিকে গেল, আবার এখন দেখতেছি আবার নিচ থেকে সে ফার্সিদ দিয়ে আসলো। তো উনি আসলে তখন বললো, আসলে শাহরি আর কি বলবো, তুমি ভয়টা পাও কিনা, এই জন্য আসলে তোমাকে বলি নাই, তুমি আবার পড়াতে আসাই বন্ধ করে দাও কিনা। কি হয়েছে একটু আমাকে বলেন। তো আন্টি আমাকে বললো, আসলে সমস্যাটা কি, আমাদের এই বিল্ডিংটা আমরা আসলে ভেঙে ফেলবো, ভেঙে এখানেই আমরা একটু আবার নতুন করে বিল্ডিং করবো। তো যেটা হয়েছে আর কি, যে আমাদের পাশে তুমি তো একটা কাঁঠাল গাছ দেখেছিল, কাঁঠাল গাছটা তো কেটে ফেলা হয়েছে। তো কাঁঠাল গাছটা তো কেটে ফেলা হয়েছে, তো কাঁঠাল গাছ যখন কেটে ফেলা হবে, তার আগের দিন ফার্সিদকে কেউ একজন স্বপ্নে বলেছে গাছটা যেন না কাটা হয়। তারপরেও গাছটা ওরা কেটেই ফেলেছে, কথাটা গুরুত্ব ফার্সিদ বলেছিল ওর মা বাবাকে, বাট গুরুত্ব দেয়নি। তো যে কারণে গাছটা যখন কেটে ফেলেছে, কাটার পর থেকেই নাকি ফার্সিদের বিভিন্ন সমস্যা হচ্ছে। ও একা থাকলে নাকি আশেপাশে কিছু আলোকে ঘিরে ধরে, এরকম কিছু প্রবলেম আর কি হয়, কিছু আলো টালো ওকে ঘিরে ধরে। তো এরপর থেকে ওকে প্রবলেম হচ্ছে। তো তুমি ভয়টা পেও না, আসলে কোনো চিন্তা নেই, তুমি পড়াতে এসো। ভাবছিলাম যে প্রবলেম এখানে শেষ, আসলে প্রবলেমটা এখানে শেষ নয়। আমার জন্য আরো বেশ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতাই বলবো আমি। সেটা হচ্ছে কিছুদিন পরে হঠাৎ করে ফার্সিদের মা আমাকে আবার ফোন দিল, আন্টি ফোন দিয়ে বলে, তুমি তো দুপুরবেলা আসো, আমরা আমি এবং তোমার আঙ্কেল দুজনে একটু ডাক্তারের কাছে যাওয়া দরকার, আর ফার্সিদকে নিয়েও যেহেতু প্রবলেম হচ্ছে, তো ওকে একা রেখেও যেতে পারছি না, তুমি এক কাজ করো, তুমি আজকে দুপুরবেলা না, তুমি আজকে সন্ধ্যার পরে আসো, এবং তুমি আসলে আমরা ডাক্তারের কাছে যাবো, এবং আমরা ফেরত না আসা পর্যন্ত তুমি থেকে যাবা, এবং রাতের ডিনারটা আমাদের সঙ্গে করে যেও। ওকে। তো আমি ওই দিন সন্ধ্যার পরে গেলাম, এবং আমার খুব ভালো মনে আছে, জানুয়ারি মাস এবং বেশ ঠান্ডা। এবং ওই দিন আমি আগে ফার্সিদকে পড়াতে বসেছি ওর রুমের মধ্যে, ওর নিজের রুমের মধ্যেই পড়াতে বসেছি, এবং বেশ ঠান্ডা, যেহেতু এসি ফ্যান এগুলো সবই বন্ধ, তো আর শীতকালে কারেন্টও যায় না। তারপরেও মা বলে গেল, আসলে যেহেতু সমস্যা হচ্ছে, একটা কাজ করো, হাতের কাছে যে 2টো মোমবাতি রেখে গেলাম আর দেশলাইও রেখে গেলাম, যদি এমার্জেন্সি হঠাৎ করে কারেন্ট চলে যায় তুমি এটা জ্বালায় নিও। তো টেবিলের মধ্যে ফার্সিদ আমার উল্টা পাশে বসেছে, আমি উল্টা পাশে বসেছি। তো আন্টিরা চলে গেল, তো আমি জাস্ট পড়ানো শুরু করেছি। ফার্সিদ তখন সম্ভবত ক্লাস 7-এ পড়ে। তো পড়ানো শুরু করেছি, হঠাৎ করে দেখলাম 5 মিনিটের মাথায় কারেন্ট চলে গেল। আমার কাছে একটু অস্বাভাবিক মনে হলো। আমি বাইরে জানলা দিয়ে তাকালাম, আশেপাশে সব বাড়িতে কারেন্ট লাইট জ্বলছে। আমি তো একটু অবাক হয়েছি। তো সঙ্গে সঙ্গে কি করলাম, তাদের দেশলাই দিয়ে মোমবাতি 2টাই জ্বালালাম। তো মাঝখানে ওই পাশে হচ্ছে ফার্সিদ বসে আছে, এই পাশে আমি। তো হঠাৎ করেই দেখলাম কোনো বাতাস থাকার কিছু নাই, মোমবাতিগুলো কাঁপা শুরু করলো, এবং যখনই কাঁপা শুরু করলো ফার্সিদ আমার দিকে একটু ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো, আমিও ওর দিকে তাকালাম। তাকানোর পরে হঠাৎ করেই দেখি কাঁপাটা বাড়লো, এবং একটা অদ্ভুত ঘটনা ঘটলো। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে কিনা আমি জানি না, বাট বিশ্বাস না করলে আমার চোখের সামনে ঘটেছে, আমাকে এটা বলতেই হচ্ছে। বিষয়টা হচ্ছে মোম গলছে না, 2টো মোমই একসাথে, একটা না 2টো মোমই গলছে না, বাট ওই মোমের যে সুতা পড়তে পড়তে ভিতরে চলে যাচ্ছে, মোম কিন্তু গলছে না, এবং আলোটা কাঁপতেছে। আমি তো ভয় পেয়ে গেছি। আর ওই যে আগের দিনের যে ঘটনা ঘটেছে, তারপর থেকে মোটামুটি আমি ঢোকার আগে আয়তাল কুরসি টুরসি পড়ে ঢুকতাম আর কি। তো আমি এটা দেখেই মোটামুটি আয়তাল কুরসি পড়া শুরু করেছি, এবং পড়তে পড়তে সাহস করে 2টো মোমই 2 হাত দিয়ে একবারে ধরেছি, এবং 2টো মোম যখনই আমি হাত দিয়ে টাচ করলাম, তার মোটামুটি কয়েক মুহূর্ত পরেই দেখলাম যে মোমবাতিগুলো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল, এবং তার 2-4 মিনিট পরে কারেন্টও চলে আসলো। তো ওই সময় আসলে আমি বেশ ভয় পেয়েছিলাম, বাট এখনো আমার যেটা মনে হয়, যদি আসলে মোম নিভে যেত এবং অন্ধকার হয়ে যেত, আমি মাঝে মধ্যে শুনেছি যে জিনরা নাকি অনেক সময় বাচ্চাদের তুলে নিয়ে যায়, ওই সময় যদি আসলেই ফার্সিদকে তুলে নিয়ে যেত, আমি কিন্তু ওখানে মারাত্মক ভয় পেতাম, এবং সম্ভবত আমারও কোনো ক্ষতি হলেও হতে পারতো। আসলে রাসেল ভাই, এটা আমার একেবারেই নিজের অভিজ্ঞতা, এবং একটা সত্য অভিজ্ঞতা। কে কি বলবে আমি জানি না, বাট এটা আসলে সত্য অভিজ্ঞতা, এবং আমার কথাটা পর্যন্তই ছিল আর কি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মন্ডলী, আমি ওমর ফারুক, আমি এসেছি ঢাকার উত্তরা থেকে। জি। তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করতে চাই, সেটা 2007 সালে যে সিডর হয়েছিল, সেই সিডরের কয়েকদিন পরের একটা ঘটনা। তো আমার যে বড় আপু, সেই আমার বড় আপুকে বিয়ে দেওয়া হয়েছিল আমাদের গ্রামের ঠিক 3টা গ্রাম
দূরে একটু। তো আমার যে দুলা ভাই, তো উনি একটু আর্থিকভাবে অসচ্ছল ছিলেন এবং তিনি নসিমন চালাতেন মূলত। জি। তো আমার বাবাকে আমার দুলা ভাই বললেন যে আমাকে একটা নসিমন কিনে দেন, আপনাদের ওখানে যে গ্রামীণ আপনার কোনো জায়গার নাম বলবেন না বা আপনারা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের নাম বলবেন না, আপনি শুধু ঘটনাটা বলেন প্লিজ। আচ্ছা আচ্ছা। তো ক্ষুদ্র ঋণের ওখান থেকে, ক্ষুদ্র ঋণ থেকে আব্বাকে একটা কিছু টাকা তুলে একটা নসিমন কিনে দিতে বললেন আমার দুলা ভাই। তো যেই কথা সেই কাজ, আব্বা আমার দুলা ভাইকে একটা ক্ষুদ্র ঋণের টাকা দিয়ে একটা নসিমন কিনে দিলেন এবং দুলা ভাই বললো যে প্রতি সপ্তাহে তিনি সেই কিস্তির টাকা ব্যাক দিবেন এবং সেই কিস্তি দেওয়া লাগতো বুধবারে। তো আমাকে সেই কিস্তির একদিন আগে অর্থাৎ মঙ্গলবারে সেই টাকাটা সেই 3 গ্রাম দূরে আমার দুলাভাইয়ের বাসায় গিয়ে টাকাটা আমাকে আনতে হতো। তো আমি তো মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো প্রতি মঙ্গলবার আমি গিয়ে সেই টাকাটা আনতাম, কিস্তির টাকাটা। জি। তো কোনো এক মঙ্গলবার কিস্তির টাকা আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সেটা মনে ছিল না। আমি ফুটবল খেলতে মাঠে গেছিলাম। তো মাঠ থেকে বাসায় ফিরে আসছি আমি মাগরিবের ঠিক আধা ঘন্টা আগে। তো মা আমাকে বলল, তুমি তো আজকে টাকা আনতে যাও না, তুমি দ্রুত রেডি হয়ে তোমার দুলাভাইয়ের ওখানে চলে যাও এবং কিস্তির টাকা নিয়ে এসো। এরপরে আমি দ্রুত রেডি হয়ে আমি আমার দুলাভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং কিছু দূর যাওয়ার পরে আমাদের গ্রামের ঠিক 1 গ্রাম পরে জনশূন্যহীন একটা জায়গায় রাস্তার ঠিক পাশে কিছু লোক, আমি দূর থেকে দেখলাম কিছু লোক টুপি পরা এবং পাঞ্জাবি পরা, তারা কিছু একটা করতেছে। তো আমি কাছে গিয়ে বললাম যে ভাই এখানে কি হচ্ছে? তো ওনারা বলছে যে এখানে একটা লোকের দাফন করতেছি আমরা। তো আমি বললাম যে জনশূন্যহীন এই জায়গাটায় অর্থাৎ এই খোলার মানে জমির মাঝখানে এখানে কেন, রাস্তার পাশে? তো ওনারা বললো যে এই লোকটা বিষ খাইয়ে মারা গেছে, এই কারণে যাতে বাড়ির আশেপাশে যদি দাফন দেই তাহলে হয়তো বা লোকজন ভয় পেতে পারে। বিষ খাওয়া মানুষের অনেক সময় অনেক কিছুই শোনা যায়, তো এই কারণে এই দূরে আর কি তাকে দাফন করা হচ্ছে। তো আমি আর কথা না বাড়াই আমি দ্রুত চললাম আমার গন্তব্যের দিকে, আমার সেই দুলাভাইয়ের বাসার দিকে। তো কিছু দূর যাওয়ার পরে মাগরিবের আজান দিল, তো আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আধা ঘন্টা সাইকেল চালানোর পরে আমি আমার বোনের বাসায় গিয়ে পৌঁছালাম। তো এরপরে বোন বললো যে তোর আসতে এত লেট কেন, আজকে এত দেরি হলো কেন? তোর জন্য তো আজকে ভালো খাবার দাবার রান্না করছিলাম, তো দ্রুত রেডি হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে নে। তো আমি টাকাও রেডি করা আছে, কিস্তির টাকাটাও রেডি করা আছে। তো আমি দ্রুত খাওয়া দাওয়া করে কিস্তির টাকাটা নিয়ে আমি বাসার দিকে রওনা দিব। তখন আমি বললাম যে আজকে তো প্রচুর অন্ধকার, মানে ঘন ঘটা অন্ধকার, আপু আপনার বাসায় কি কোনো লাইট আছে কিনা, টর্চ লাইট আছে কিনা? তো উনি বললেন যে টর্চ লাইট ছিল, কিন্তু সেটা নিয়ে তোমার দুলাভাই গাড়ি চালাতে গেছে। তো এরপরে আমি কি করলাম, আমি ওই অন্ধকারের মধ্যেই বাসার দিকে ফেরত আসতেছিলাম সাইকেল চালিয়ে। এর আগে আমি একটু কথা বলতে ভুলে গেছি যে ওই দিন খুব অন্ধকার ছিল এবং আকাশে মেঘও ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল বিকাল থেকেই। তো এরপরে আমি অনেক দূর আসার পরে আমি দেখতেছি রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না, ঘন ঘটা অন্ধকারের কারণে, মানে প্রচুর অন্ধকার। তো আমি যেহেতু প্রতি মঙ্গলবারই ওই রাস্তা দিয়ে যেতাম এবং টাকা নিয়ে ফেরত আসতাম, এই কারণে ওই রাস্তার যে ছকটা সেটা আমার মাথায় পুরোটাই ছিল। এই কারণেই আমি কিন্তু অন্ধকারের ভিতরেও সাইকেল চালিয়ে আসতেছিলাম। তো দুই এক জায়গায় আমার সাইকেল কিন্তু স্লিপও কাটতেছিল, যেহেতু বৃষ্টিতে রাস্তাঘাট একটু ভিজা ছিল। তো কিছু দূর আসার পরে আমার ওই যে আমি বিকালে দেখে আসছিলাম একটা জায়গায় বিষ খাওয়া একটা লোককে দাফন করতেছে, ওই কথাটা আমার মনে পড়লো এবং প্রচুর অন্ধকার, এবং ওই কথা মনে পড়ার পরে আমার খুব ভয় লাগছে। তখন আমি চিন্তা করলাম যে এই রাস্তা দিয়ে তো আমার যাওয়া যাবে না, এবং যেহেতু এই এখন কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে এবং প্রচুর অন্ধকার এবং একটু একটু বৃষ্টিও পড়তেছে, তো লোকজন এই রাস্তায় থাকবেই না, হয়তো বা কোনো একটা সমস্যা ঘটতে পারে। তো আমি চিন্তা করলাম কি আমি এখন অন্য একটা রাস্তা ছিল ওখানে আমাদের গ্রামে যাওয়ার জন্য একটু ঘুরে, মানে অনেক দূর হবে এরকম একটা রাস্তা ছিল বিকল্প। তো আমি চিন্তা করলাম যে ওই বিকল্প পথ দিয়ে আমি বাসায় চলে যাই। আচ্ছা। তো এরপরে ওই পথটাও কিন্তু আপনার ভাই আমাদের যে ওখানে যে 2টা উপজেলা, এই 2 উপজেলার ঠিক সীমান্তের একটা পথ, মানে 2 উপজেলার লোকেরাই ওই রাস্তায় খুব ভুলেও মানে যায় না যায় বললেই চলে। এবং সেইটা যেহেতু ওই দিন বৃষ্টি হইতেছে, তারপরে খুব অন্ধকার, সেই কারণে তো যাবে না বললেই চলে। তো ওই রাস্তায় কিছু দূর যাওয়ার পরে একটা ভয়ঙ্কর জায়গা আছে, সেই জায়গায় আপনার এক পাশে মানে রাস্তার এক পাশে হচ্ছে পুকুর, সেই পুকুরে হচ্ছে হিজল গাছের যে পাতা, সেই পাতাগুলো পড়ে একদম নিকষ কালো হয়ে গেছে পানি। এবং সেই পুকুরের ঠিক অপোজিট পাশে, অপর পাশে মানে রাস্তার অপর পাশে অন্য একটা ডোবা ছিল, সেই ডোবাতেও বাঁশঝাড়ের
আপনার বাঁশের পাতা এবং সেই হিজল গাছের পাতা পরে সেটাও নিকশ কালো রং ধারণ করছে। এবং সেই জায়গাটাই মানে পুকুর এবং ডোবা, এই ঠিক এর উপরেই একদম ঘন বাঁশঝাড় ছিল। তো আমি ওই দিকে যাওয়ার সময় আমার একটা চিন্তা হয়েছে যে ওই জায়গাটা তো খুব ভয়ঙ্কর, ওই জায়গাটা আমি যেমনি হোক আমাকে দ্রুত ক্রস করতে হবে সাইকেল চালাইয়া। তো আমি কি করলাম, আমি যখনই ওই জায়গার কাছে আসতেছিলাম ওই বাঁশঝাড়ের এবং ওই ডোবা পুকুরের, এবং ওখানে রাসেল ভাই আমি একটা কথা ভুলে গেছি, সেটা হলো ওর পাশেই একটা পুরনো হিন্দু জমিদার বাড়ি ছিল, সেটা ভাঙাচুরা এখন অবস্থায় আছে, এখনো আছে। তো এই সব মিলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ওখানে হয়েছিল। তো আমি কিছু দূর যাওয়ার পরে আমার একটু মানে ভয়ভীতি লাগছিল এবং শরীরটা একটু জমে গেছে এবং শরীরটা কিন্তু মানে ভার হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে আমার যেমনি হোক এই জায়গাটা খুব দ্রুত ক্রস করতে হবে, এই ভেবে আমি দোয়া দ্রুত পড়তে পড়তে আমি সাইকেলটা খুব দ্রুতই টান দিলাম। তো আমি যখনই ওই ডোবা এবং পুকুর এবং ওই বাঁশঝাড়ের নিচে গেলাম, তখনই ভাই অবিশ্বাস্যভাবে বাঁশগুলো মানে প্রচন্ড রূপে মানে ঝড়ঝাপটা শুরু হয়ে গেল। চারদিক থেকে ঝড়ঝাপটা শুরু হয়ে মনে হয় যেন বাঁশগুলো আমার গার উপরে একদম পড়তেছে, এবং মনে হচ্ছে ভাই যে মনে হচ্ছে যে বাঁশগুলো আমাকে একদম চাপা দিয়ে মাটিতে মিশিয়ে দেবে, এরকম একটা অবস্থা। এবং বাঁশগুলো কিন্তু প্রচন্ড ঠাসটা শব্দও করতেছিল, এবং মানে ঝড়ঝাপটা এমন ভাবে আসতেছে বাসগুলো উপরে উঠতেছে আবার নিচে নামতেছে। এবং আমি মানে কোরআন তিলাওয়াত করতেছি এবং সাইকেলও চালাচ্ছি, জোরে প্যাডেল দিচ্ছি। কিন্তু সমস্যাটা এটা হয়েছে ভাই, মনে হইতেছিল পিছ থেকে কে যেন আমার সাইকেলটা এখন টেনে ধরতেছে। সাইকেলটা কাদায় যদি পড়ে, যেমন মনে হয় যেন সাইকেলটা আপনার এই কাদায় যদি সাইকেলের চাকা পড়ে বা গাড়ির চাকা পড়ে তখন কিন্তু এক জায়গায় ঘুরতে থাকে। তো আমার মনে হচ্ছে সাইকেলের চাকাটা এক জায়গায় ঘুরতেছে। তো তখন আমি মানে আমার শরীর যত স্পিড ছিল আমি সেটা দিয়ে আমি ট্রাই করতেছি, কিন্তু সাইকেল আর আগাচ্ছে না। তো আমি তখন সামনের দিকে দেখতেছি রাসেল ভাই যে সেই কালো অন্ধকারের ভিতরে দেখতেছি একটা মানুষের মতো অবয়ব কোনো একটা কিছু আমার সাইকেল থেকে ঠিক 2 কিনার সামনে দাঁড়াই রয়েছে। তখন ভাই আমি প্রচন্ড ভয় পাইছি। আমি মানে এখন চিন্তা করছি আমি হয়তো বাঁচবো, নয়তো হয়তো বা আমি এখানে আমার হয়তো বা শেষ হয়ে যাব। এই চিন্তা করে আমি দ্রুত মানে সাইকেল চালাচ্ছি এবং আমি খুব জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করতেছি। এত মানে আমি মানে জীবন মানে আমার শরীরের সর্বোচ্চ দিয়ে আমি ট্রাই করছি এবং কোরআন তিলাওয়াত করে আমি খুব জোরে একটা সাইকেল টান দিছি। পর আমি চিন্তা করছি আমি এই যে অবয়বটা দেখা যাইতেছে এর উপরে দিয়ে আমি চলে যাব যা আছে কপালে। এরপর আমি সাইকেল চালাই একটু সামনের দিকে আগাইছি। পর 2 দিন যখন এই অবয়বটার দিকে আগাইছি আমার সাইকেলে খুব জোরে একটা মানে আপনার ঝাটকা অনুভব করলাম, মানে খুব জোরে একটা ঝাঁকি দিছে। ঝাঁকি দেওয়ার পরে দেখলাম কি আমার বাম পাশ থেকে যেই পাশে আপনার ডোবা ছিল সেই পাশ দিয়ে মানে শাসা করে বাতাসের বেগে এই কোনো একটা কিছু চলে যাচ্ছে, বাতাস অনেক দ্রুত বেগে। এবং সেই এতক্ষণ যে মানে বাঁশ বাগান যে খুব মানে নড়ে চড়ে মানে একদম ঝড়ঝাপটা আমার গাড়ির উপরে পড়তেছিল সেটা আস্তে আস্তে থেমে গেছে। এবং মুহূর্তের ভিতরে লক্ষ্য করলাম যে আমার যে সাইকেলের গতি সেটা কিন্তু আরো অনেক দ্রুত বেড়ে গেছে। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি খুব কাছেরই একটা বাজারে চলে গেলাম, মানে 1/2 কিলো দূরে একটা বাজার আছে, সেখানে আমি চলে গেলাম। তো সেই বাজারে ছিল আমার বাজারের পাশে একটা মসজিদ ছিল, সেই মসজিদে আমার এক ফ্রেন্ড সে ওখানে নামাজ পড়ায়। তো আমি তার রুমে গেলাম। তো সে আমাকে বলতেছে কি হইলো, তুই এত হাঁপাচ্ছ কেন, তোর গা এরকম মানে ঘামে ভিজা কেন? তখন আমি বললাম সম্পূর্ণ ঘটনাটা। তখন ও বললো যে এটা কি করছো, তুই এই মুহূর্তে এখানে আসছো কেন, এই রাস্তায় এখন ক্রস করলি কেন? তুই তো জানোস না এই রাস্তাটা কত ভয়ঙ্কর, আমরা তো এখানে থাকি, আমরা জানি। এই কিছুদিন আগেও একটা ঘটনা ঘটছে, এক লোক এখান থেকে যাচ্ছিল সন্ধ্যার পরে, সে খুব জরুরি প্রয়োজনে যাচ্ছিল, কিন্তু আমরা চেঁচামেচি শুনে সেখানে দৌড়ে গেছি সব লোক বাজার থেকে, যাই দেখি যে সে মূর্ছা অবস্থায় পড়ে আছে, মানে একটু জ্ঞান হারানো অবস্থায়। এবং সে আমরা গেছি পর সবাই পানি টেনে দিচ্ছি পর সে সুস্থ হয়েছে। এবং সে বললো যে তার গায়ে একটা 1-1.5 কেজি ওজনের একটা ঢিল ছুঁড়ে মারছে কোথা থেকে জানো। তো সবাই দেখলো যে হ্যাঁ একটা ঢিল আছে ওখানে, সেই রকম বড় একটা ঢিল। তো এরপরে আমাকে বললো যে তুই আজকে এখানে থেকে যা, তোর আজকে কোনো মানে যাওয়ার দরকার নাই বাড়িতে। তো আমি বললাম যে না, যেহেতু কিস্তির টাকা আমাদের সকালে পে করতে হবে, মানে কিস্তির টাকা অবশ্যই দিতে হবে অফিসারদের, তো আমাকে একটু আগাই দিয়ে তোরা। তারপরে ওরা করলো কি আমাকে 5-6 জন মিলে মানে ওরা আগাই দিয়ে গেল, ওদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই মিলে। তো রাসেল ভাই আমার আজকে এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যে আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আজকের মতো আমাদের ভূত এফএম এখানে শেষ করতে হবে এবং